2014 সাল থেকে 2019 সাল অব্দি সমস্ত মানে প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ গুলো সলভ করা আছে, ঠিক আছে তো? কিন্তু 20 সালে তো পরীক্ষা হয়নি, 21 সালে পরীক্ষা হয়নি, 22-23 দু বছরই পরীক্ষা হয়েছিল, 22 আর 23 এর পেপারটা সলভ করা হয়নি। এই 22-23 এর পেপারটা সলভ করে দিচ্ছি, ঠিক আছে তো? 22-23 এর পেপারটা সলভ করে দিচ্ছি। তো দেখ, পিডিএফটা পেয়েছিস? কোশ্চেনটা কি বলছি? প্রথমে জানিস তো এমনি সিলেবাসটা কেমন থাকবে? কস থেকে 12 নম্বর থাকবে, কস থেকে তোর 12টা এমসিকিউ থাকবে, আর ট্যাক্স থেকে 12টা এমসিকিউ থাকবে, টোটাল 24টা, তাই না? আর এসএ কিউ কত থাকবে? 6+6 এসএ কিউ থাকবে 6টা, আর কস থেকেও 6টা, ট্যাক্স থেকেও 6টা, তো এই নিয়ে টোটাল হলো 36 নম্বর। এই 36টা করে এমসিকিউ থাকবে। 22 সালে করি আগে, তারপর 23 সালটা করছি। বলছে যেটা বলছিলাম, বলছে ইন পাওয়ার ইন্ডাস্ট্রি, ঠিক আছে তো? দেখিস তো, ইন পাওয়ার ইন্ডাস্ট্রি দ্য কস্ট ইউনিট ইজ, বলছে পাওয়ার ইন্ডাস্ট্রি, পাওয়ার ইন্ডাস্ট্রি মানে বলছে বিদ্যুৎ শিল্পে কোন কস্ট ইউনিট ইউজ করা হয়? টন, লিটার, ঠিক আছে তো, থাউজেন্ড, কিলোওয়াট। বুঝতে পারলি তো? পাওয়ার ইন্ডাস্ট্রি বলেছে যে পাওয়ার ইন্ডাস্ট্রিতে কি ধরনের কস্ট ইউনিট ইউজ করা হয়, এক একটা জায়গায় এক একটা কস্ট ইউনিট ইউজ করা হয়। তো বলছে পাওয়ার ইন্ডাস্ট্রিতে কি কস্ট ইউনিট ইউজ করা হয়? টন, পাওয়ার মানে ইলেকট্রিক যে চলে না, ইলেকট্রিক যে চলে, ইলেকট্রিকে কি ইউনিট ইউজ করা হয়, ঠিক আছে? টন, টন তো কখনো ইউজ করে, টন তো ওয়েটের ক্ষেত্রে, তাই তো? লিটার, লিটার মানে কি লিকুইড পদার্থের ক্ষেত্রে লিটার। থাউজেন্ড, থাউজেন্ড তো বেসিক্যালি ইটের ক্ষেত্রে বলা হয়, ঠিক আছে তো? এটা হচ্ছে কিলোওয়াট। কিলোওয়াট বিদ্যুৎ শিল্প হলে, মানে ইলেকট্রিসিটিতে কি হয়, পাওয়ারটা সবসময় কিলোওয়াটে মাপা হয়, তাহলে কারেক্ট আনসার হবে কিলোওয়াট। এবার বলছে বলো হুইচ অফ দ্য ফলোইং ইজ আ সার্ভিস কস্ট সেন্টার, বলছে এর মধ্যে কোনটা সার্ভিস কস্ট সেন্টার, পরিষেবা পরিবাহী কেন্দ্র। বলছে এর মধ্যে কোনটা সার্ভিস কস্ট সেন্টার, ঠিক আছে? কস্ট, কোনটা সার্ভিস কস্ট সেন্টার? মেশিন রিপেয়ার শপ, বলছে মেশিন রিপেয়ারিং শপ হবে, নাকি মেশিন শপ হবে, নাকি ওয়েল্ডিং শপ হবে, নাকি অ্যাসেম্বলিং শপ হবে? বুঝতে পারলি তো? বলছেন এর মধ্যে নিম্নলিখিত কোনটি পরিষেবা পরিবাহী কেন্দ্র? যন্ত্র মেরামতি কেন্দ্র, যন্ত্র বিভাগ, সংযোজন বিভাগ, সংযুক্তকরণ বিভাগ। হ্যাঁ, এখানে কারেক্ট অ্যান্সার হবে মেশিন রিপেয়ারিং শপ, ঠিক আছে? মেশিন রিপেয়ারিং শপ হচ্ছে সার্ভিস কস্ট সেন্টার। তারপর বলছে লুব্রিকেটিং অয়েল, লুব্রিকেটিং অয়েল, লুব্রিকেটিং অয়েল মানে কি পিচ্ছিল জাতীয় পদার্থ, ঠিক আছে তো? তো লুব্রিকেটিং অয়েলটাই খুব ইজি নাম। লুব্রিকেটিং অয়েল ইউজড ইন দ্য মেশিনারি, মেশিনে যে লুব্রিকেটিং অয়েলটা ইউজ করা হয় এটা কি, এটা কি ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, তারপর হচ্ছে ডাইরেক্ট ফ্যাক্টরি এক্সপেন্সেস, নাকি ইনডাইরেক্ট ফ্যাক্টরি এক্সপেন্সেস? বল। বলছে মেশিনে যে লুব্রিকেটিং অয়েলটা ইউজ করা হয় এটা কি, এটা কি ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট ফ্যাক্টরি এক্সপেন্সেস, নাকি ইনডাইরেক্ট ফ্যাক্টরি এক্সপেন্সেস? কি বললি বল অ্যান্সার? হ্যাঁ, না, এটা হচ্ছে লুব্রিকেটিং অয়েল যে মেশিনে ইউজ করা হয় এটা হচ্ছে এক ধরনের ইনডাইরেক্ট র মেটেরিয়াল, এটা হচ্ছে এক ধরনের ইনডাইরেক্ট র মেটেরিয়াল। কি বললাম বুঝতে পারলি? এটা হচ্ছে এক ধরনের ইনডাইরেক্ট র মেটেরিয়াল। তা বলছি হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আর লিমিটেশন অফ কস্ট অ্যাকাউন্টিং, কোনটা কস্ট অ্যাকাউন্টিং এর অসুবিধা নয়, ঠিক আছে? তাহলে অসুবিধাগুলো জানতে হবে কি কি অসুবিধা আছে। কস্ট অ্যাকাউন্টিং এর যেইগুলো অসুবিধা, দেখ এক্সপেন্সিভ, কস্ট অ্যাকাউন্ট করতে গেলে প্রচুর খরচ হয়, কস্টিং করতে গেলে প্রচুর খরচ হয়, ঠিক আছে? এক্সপেন্সিভ। কমপ্লেক্স প্রসেস, জটিল প্রক্রিয়া, এটাও লিমিটেশনের মধ্যে পড়ে কস্ট অ্যাকাউন্টিং এর। আর কি কন্ট্রোল ওভার কস্ট, ঠিক আছে, এটাও তো তোর ওর মধ্যে বলছে কন্ট্রোল ওভার কস্ট, এটাও তো ওর অসুবিধার মধ্যে পড়ে। মানে অসুবিধা না, এখানে কি বলে যে কোনটা অসুবিধা নয়, কোনটা অসুবিধা নয়, কন্ট্রোল ওভার কস্ট এটাও তোর একটা অসুবিধা, ঠিক আছে তো? কিন্তু বেস্ট অন অ্যাজাম্পশন এটা কিন্তু ওর অসুবিধা নয়, বলছে কোনটা অসুবিধা নয়। বাকি সবকটাই কিন্তু অসুবিধার মধ্যে পড়ছে। এক্সপেন্সিভ লিমিটেশনের মধ্যে পড়ে, কমপ্লেক্স প্রসেস লিমিটেশনের মধ্যে পড়ে, কন্ট্রোল ওভার কস্ট লিমিটেশনের মধ্যে পড়ে। কোনটা লিমিটেশনের মধ্যে পড়ে নয়? বেস্ট অন অ্যাজাম্পশন।
মানে অনুমান নির্ভর। তারা বলছে ফিক্স কস্ট পার ইউনিট ডিক্রিজ হোয়েন, কি হবে কারেক্ট অ্যান্সার? এটা তো মানে অঙ্ক রিলেটেড, এভাবে মুখস্থ করে কোনো লাভ নেই। ইকোনমিক্সের ব্যাপার বা এমনিও আমরা আছি জানি ফিক্স কস্ট, দেখ আমি বলছি জাস্ট এমনি একটা ছোট করে বলে যে ফিক্স কস্টের কথা বলছি। ধর আমি একটা জিনিস দেখাচ্ছি, ধর ইউনিট, আর এখানে ধর ফিক্স কস্ট লিখছি। ফিক্স কস্ট জানিস তো কি? ফিক্স কস্ট কাকে বলে? ফিক্স কস্ট হচ্ছে এমন একটা খরচ, ফিক্স কস্ট হচ্ছে এমন একটা খরচ তুমি প্রোডাকশন যাই করো না কেন হবে, প্রোডাকশন যাই করো না কেন হবেই, এই খরচাটা করতেই হবে। এবং ফিক্স কস্ট অলওয়েজ সেম হয়। ধর এটা আউটপুট লিখলাম, যখন আমি কিছুই প্রোডাকশন করছি না, এটা আউটপুট। যখন আমি কিছুই প্রোডাকশন করছি না তখন ধরে নিলাম আমার ফিক্স কস্ট হচ্ছে 100 টাকা। আমি কি বললাম? আমি প্রোডাকশন করি বা না করি খরচা করতেই হবে, এই খরচাকে কি বলা হয়? ফিক্স কস্ট। কিন্তু আমি প্রোডাকশন না করি তাহলে ভেরিয়েবল কস্ট হবে না। মানে আমি যদি প্রোডাকশন না করি তাহলে কি খরচা হবে না? প্রোডাকশন করলে যে খরচা হয় তাকে বলে ফিক্স কস্ট। প্রোডাকশন যদি ঠিক আছে, প্রোডাকশন যদি না করি তাহলে আমার ভেরিয়েবল কস্ট হয় না, প্রোডাকশন করলেই ভেরিয়েবল কস্ট হয়, প্রোডাকশন না করলে ভেরিয়েবল। তাহলে কি বুঝতে পারি ফিক্স কস্ট কাকে বলে? ফিক্স কস্ট এমন একটা খরচ যেটা প্রোডাকশনের উপর ডিপেন্ড করে, প্রোডাকশন করলে খরচা হবে, ঠিক আছে, প্রোডাকশনের ওপর ডিপেন্ড করে ঠিক আছে তো, মানে উল্টো বলে দিলাম, উল্টো বলে দিলাম। ফিক্স কস্ট হচ্ছে এমন একটা খরচ যেটা প্রোডাকশনের উপর ডিপেন্ড করে না, প্রোডাকশন করো বা প্রোডাকশন না করো, প্রোডাকশন করো বা না করো খরচা বিয়ার করতে হবে। সাপোজ ধর আমি এই ঘরে পড়াচ্ছি, আমি বাড়িতে পড়াচ্ছি, কিন্তু যদি রেন্টেড হাউসে পড়াতাম, যদি আমি এটা রেন্টেড হাউসে পড়াতাম মানে ভাড়া বাড়িতে পড়াতাম, আমি যদি একটাও স্টুডেন্ট না পড়াতাম তাহলেও ভাড়া দিতে হতো, আমি যদি একটাও স্টুডেন্ট না পড়াতাম তাহলে আমার ভাড়া দিতে হতো, ঠিক আছে তো, এটাকে বলে ফিক্স কস্ট। বুঝতে পারলি ফিক্স কস্ট কাকে বলে? এটাকে বলে ফিক্স কস্ট। তাহলে মাথায় রাখতে হবে ফিক্স কস্ট কিসের উপর ডিপেন্ড করে, কারণ যদি কখনো ধর তোকে পরীক্ষায় তোকে একটা কোশ্চেন দিয়ে দিল, এবছর তো দিয়ে দিল ফিক্স কস্টের সঙ্গে ভেরিয়েবল কস্টের একটা পার্থক্য লেখো, তাহলে তুই কি বলতে পারি ফিক্স কস্ট আর ভেরিয়েবল কস্টের পার্থক্য? তুই বলতে পারিস স্যার ফিক্স কস্ট উৎপাদনের উপর কি প্রোডাকশনের উপর ডিপেন্ড করে না, প্রোডাকশনের উপর ডিপেন্ড করে না, কিন্তু ভেরিয়েবল কস্ট প্রোডাকশনের উপর ডিপেন্ড করে। তুই যদি ভেরিয়েবল কস্ট কাকে বলে, সাপোজ ধর ভেরিয়েবল কস্টের একটা উদাহরণ দে, একটা উদাহরণ দিই। ধর আমি পেন তৈরি করি, মানে ধর আমার একটা, আমি কি বিজনেস করি? পেন তৈরি করি। তাহলে আমি যদি পেন তৈরি না করি, মনে কর আমি একটা ফ্যাক্টরি ভাড়া নিয়েছি পেন তৈরি করার জন্য, কিন্তু আমি যে পেন তৈরি করতে না পারি প্রথম মাসে, আমার ভাড়া দিতে হবে কি হবে না? ভাড়া দিতে হবে, এটাকে ফিক্স কস্ট বলে। অর্থাৎ ফ্যাক্টরি ভাড়া হচ্ছে ফিক্স কস্টের উদাহরণ। স্যার ভেরিয়েবল কস্ট, আমি যদি পেন তৈরি না করি তাহলে কি পেনের কাঁচামাল, আমি যে পেন তৈরি করি তখনই তো পেনের ম্যাটেরিয়াল কিনতে হবে, তাহলে বুঝতে পারলি আমি বলতে পারি র ম্যাটেরিয়ালটা কি ধরনের খরচ? র ম্যাটেরিয়ালটা ভেরিয়েবল কস্ট, র ম্যাটেরিয়াল হচ্ছে এক ধরনের ভেরিয়েবল কস্ট। তাহলে ভেরিয়েবল কস্টের উদাহরণ যদি বলে তুই বলবি কি র ম্যাটেরিয়াল, ভেরিয়েবল কস্টের উদাহরণ কি বলবি? র ম্যাটেরিয়াল। তুই যদি 10টা পেন তৈরি করিস 10টা পেনের ম্যাটেরিয়াল লাগবে, তুই 50টা পেন তৈরি 50টা পেনের ম্যাটেরিয়াল লাগবে। বুঝতে পারলি তো কি বললাম? তার মানে তোকে মাথায় রাখতে হবে কি বললাম, যদি পরীক্ষায় ধর 1 নম্বর পার্থক্য দিল ফিক্স কস্ট আর ভেরিয়েবল কস্টের পার্থক্য হলে 1 নাম্বারই দিতে পারে, এর চেয়ে বেশি দেবে না। তখন তুই কি লিখবি? একটা লিখলেই হবে, কি বলতে পারবি এখনই হয়ে গেল মুখস্থ, আর হয়তো তোর বইও পড়ার দরকার নেই। ফিক্স কস্ট কিসের উপর ডিপেন্ড করে? ফিক্স কস্ট উৎপাদনের উপর ডিপেন্ড করে না, প্রোডাকশনের উপর ডিপেন্ড করে না, ভেরিয়েবল কস্ট প্রোডাকশনের উপর ডিপেন্ড করে। বোঝা গেল? একটা উদাহরণ দিয়ে দিতে পারিস, এত লিখতে হবে না, আমি একটা পয়েন্ট বললেই হয়ে যাবে। বুঝতে পারলি তো? বুঝতে পারলি তো? আরো প্রচুর পয়েন্ট আছে, আরো প্রচুর পয়েন্ট আছে, তো আমি অত বললাম না। তাহলে মোটামুটি একটা কনসেপ্ট ক্লিয়ার হলো। তাহলে ফিক্স কস্ট, ধর এখানে একটা কোশ্চেন বলেছিল ফিক্স কস্ট পার ইউনিট ডিক্রিজ হোয়েন, এই কোশ্চেনই এই বছর আসবে কি কথা আছে, তোকে দিতে পারে বললো ফিক্স কস্ট কাকে বলে, তোকে বলতে পারে ফিক্স কস্টের উদাহরণ দাও, তোকে বলতে পারে ভেরিয়েবল কস্ট কাকে বলে, তোকে বলে ভেরিয়েবল কস্টের উদাহরণ দাও, তোকে বলতে পারে ফিক্স কস্ট এবং ভেরিয়েবল কস্টের পার্থক্য করে, যা খুশি কোশ্চেন করতে পারে। তো যা কটা কোশ্চেন করো কি 4টে কোশ্চেন এর মধ্যে হয়ে গেল। তাহলে কি লিখলাম? ধর আমি লিখলাম আমি প্রোডাকশন করছি 0, তখন আমার খরচা কত হচ্ছে? 100। আমি 1 প্রোডাকশন করছি খরচা কত হচ্ছে? 100। আমি 2 প্রোডাকশন করছি খরচা কত হচ্ছে? 100। দেখ 100ই হচ্ছে, ঠিক আছে তো, এটাকে বলে ফিক্স কস্ট। এইবার ধর ফিক্স কস্ট হলো তো, এবার লিখছি, ধর এখানে লিখি এএফসি। স্যার এএফসি মানে ভালো করে বোঝ, এএফসি মানে ফিক্সড কস্ট খরচা হচ্ছে পার ইউনিটে। তুই ধর 100 টাকা খরচা হয়েছে 0 ইউনিটে, তাহলে এখানে কত হবে? কিছুই তো ভাগ হবে না, 100 কে 0 দিয়ে কি ভাগ করবো? তো 100 কে 1 দিয়ে ভাগ করলে কত হচ্ছে বল? 100। 100 কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 50।
এখানে কি বের করলাম বল, এখানে কি বের করলাম এএফসি। স্যার এএফসি কাকে বলে, এএফসি কাকে বলে? অ্যাভারেজ ফিক্স কস্ট, অ্যাভারেজ ফিক্স কস্ট। স্যার এটা কি করে বের করলেন বলবেন? বুঝতে পারছি না। দেখ তুই বলবি কি এএফসি বের করার ফর্মুলা কি হলো, কি করে বের করলাম বলতে পারবি? এফসি কে কি দিয়ে ভাগ করেছি, কিউ দিয়ে ভাগ করেছি না? এই এফসি কে এটা দিয়ে ভাগ করেছি, তো এটাই তো এফসি হয়ে গেল। স্যার এএফসি মানে এই দেখ এখানে কি লিখেছে, ফিক্স কস্ট পার ইউনিট। ফিক্স কস্ট পার ইউনিট মানে এএফসি, ফিক্স কস্ট পার ইউনিট মানে এএফসি। কি বলছে, ফিক্স কস্ট পার ইউনিট কমবে, ডিক্রিজ, কমবে। কখন কমবে? দেখ কমছে, কখন কমছে, দেখ অপশনগুলো দেখ। স্যার ফিক্স কস্ট পার ইউনিট তখনই কমবে যদি প্রোডাকশন বাড়ে। দেখ 0, 1, 2 বাড়ছে, অ্যান্সার কি হবে? তুই বুঝতে পেরেছিস? ফিক্স কস্ট পার ইউনিট ডিক্রিজ হোয়েন ভলিউম অফ প্রোডাকশন ইনক্রিজ। ভলিউম অফ প্রোডাকশন মানে কোয়ান্টিটি, কি বললো? কোয়ান্টিটি। কোয়ান্টিটি বাড়লে তারপর বলেছে ভেরিয়েবল কস্ট পার ইউনিট। এর সঙ্গে আমি একবার ভেরিয়েবল কস্ট লিখেছি এখানে, তার ভেরিয়েবল কস্ট বেকার দিয়েছে। তার ভলিউম অফ প্রোডাকশন ডিক্রিজ, এই প্রোডাকশন কি ডিক্রিজ হচ্ছে? এই প্রোডাকশন 0, 1, 2 কমছে না বাড়ছে? বাড়ছে। তাহলে স্যার বিও হলো না, সিও হলো না। তারপর ভেরিয়েবল কস্ট পার ইউনিট ডিক্রিজ, প্রশ্নই নেই। তাহলে কোন অপশনটা হবে বুঝতে পারলি তো? কিছু পড়তেই হলো না, কিছু পড়তেই হলো না, ঠিক আছে তো? বুঝতে পারলি তো? কিছু পড়তেই হলো না। এবার দেখ ভেরিয়েবল কস্ট, তুই এখানে এখানে ভেরিয়েবল কস্ট বলেনি। ভেরিয়েবল কস্ট যদি বলতো তাহলে কি করতাম, যা সেখানে দেখাচ্ছি আউটপুটের ও, তার এখানে ভেরিয়েবল কস্ট প্রথমে 0 ইউনিট। 0 ইউনিট যখন হচ্ছে তখন ভেরিয়েবল কস্ট কিছুই হয় না। 1 ইউনিট যখন হচ্ছে, সাপোজ ধর আমার খরচা হলো 20 টাকা, 2 ইউনিট যখন হচ্ছে তখন ধর 25 টাকা করলাম। 2 ইউনিট সাপোজ সাপোজ কোথা দিয়ে পেলাম সেটা না, এটা একটা বলে দেয়। আর ভেরিয়েবল কস্ট এটা মানে ভেরিয়েবল কস্ট কি, ভেরিয়েবল কস্ট হচ্ছে এমন একটা খরচ, ঠিক আছে, যেটা প্রোডাকশন করলে হবে। একটা যখন প্রোডাকশন 20 টাকা খরচা হলো, দুটো খরচা, দুটো তৈরি করলাম 25 টাকা খরচা হলো। তুই দেখ এটাকে যদি এভিসি করিস তাহলে কি হচ্ছে, এখানে তো কিছুই হবে না। তারপর 20 কে 1 দিয়ে ভাগ করলে কত হলো 20, 25 কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে বল? 12.5। তো তাহলে কি বুঝতে পারলি, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট কি করে বার করতে হয়? ওই কিউ দিয়ে ভাগ করে দে, তাহলে এই অ্যান্সারটা বুঝতে পারলি। নেক্সট বলেছে দ্য ডিফারেন্স বিটুইন ফ্যাক্টরি কস্ট অ্যান্ড প্রাইম কস্ট। ফ্যাক্টরি কস্ট আর প্রাইম কস্টের, কোনো প্রোডাক্টের ফ্যাক্টরি কস্ট আর প্রাইম কস্টের ডিফারেন্সটাকে কি বলে? তাহলে তুই জানিস, তোরা যখন কস্ট শিট করেছিস প্রাইম কস্ট শুনে গেছিস। তুমি স্যার প্রাইম কস্ট কি করে বের করতে হয় ওটা জানা নেই, এখন দরকার নেই আমার। প্রাইম কস্ট, প্রাইম কস্টের সঙ্গে কি যোগ করতে মনে আছে? প্রাইম কস্টের সঙ্গে কি যোগ করতে মনে পড়ে? ও বললো স্যার ফ্যাক্টরি ওভারহেড। প্রাইম কস্টের সঙ্গে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে কি হতো? ফ্যাক্টরি কস্ট হতো। কস্ট শিট করেছিলাম, কস্ট শিটে কি করেছিলাম, প্রথমে প্রাইম কস্ট করতাম, প্রাইম কস্টের সঙ্গে কি যোগ করতাম, প্রাইম কস্টের সঙ্গে সমস্ত ফ্যাক্টরি ওভারহেড গুলো যোগ করতাম, মনে পড়ছে তো? ফ্যাক্টরি এক্সপেন্সেস, ম্যানুফ্যাকচারিং যোগ করতাম, যোগ করলে কি হতো? ওয়ার্ক কস্ট বা ফ্যাক্টরি কস্ট। তোরা কি জানতে চাইছে? বলছে ফ্যাক্টরি কস্ট আর প্রাইম কস্টের ডিফারেন্সটা কি হয়? ফ্যাক্টরি ওভারহেড। এখানে অপশন দেখ কি বলছে, ম্যাটেরিয়াল কস্ট। তুই যখন কস্ট শিট করেছিস মনে করার চেষ্টা কর, মনে করার চেষ্টা কর, প্রাইম কস্ট হতো, প্রাইম কস্টের সঙ্গে কি ফ্যাক্টরি ওভারহেড যোগ করতি। বলছে বলো প্রাইম কস্টের সঙ্গে, প্রাইম কস্টের সঙ্গে তোকে প্রাইম কস্ট দিয়ে দিয়েছে, ওয়ার্ক কস্ট দিয়ে দিয়েছে। প্রাইম কস্ট আর ওয়ার্ক কস্টের ডিফারেন্সটা কি বলে? ফ্যাক্টরি ওভারহেড। এখানে কি ফ্যাক্টরি ওভারহেড অপশন দিয়েছে? স্যার দিয়েছে। তাহলে কারেক্ট অ্যান্সার ফ্যাক্টরি ওভারহেড। ম্যাটেরিয়াল কস্ট হবেই না, অ্যাডমিশন হবেই না। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলি পয়েন্টটা, মানে বুঝতে হবে। ধর এই কোশ্চেনটা না দিয়ে তোকে এবার পরীক্ষায় একটা অঙ্ক দিয়ে দিল, এরকম অঙ্ক দিয়ে দিল, বললো ধরো তোমার প্রাইম কস্ট এত টাকা, ধরো তোমার ফ্যাক্টরি কস্ট এত টাকা, ঠিক আছে তো? তাহলে বলো ফ্যাক্টরি ওভারহেড কত টাকা? বলতেই পারে। তারপর দেখ নেক্সট কোশ্চেন, প্রফিট অন সেল। এটা এত সুন্দর করে আমরা শিখিয়েছিলাম, আমি কোশ্চেনও পড়তে হবে না ব্যাপারটা। কস্ট, এখানে লিখলাম বাঁদিকে কস্ট আর ডান দিকে লিখলাম কি সেলস। বাঁদিকে কস্ট আর ডান দিকে সেল। কি বলেছে? প্রফিট বলেছে কত পার্সেন্ট বল, প্রফিট কত পার্সেন্ট বলেছে বল? 33 1/3%। কি বললাম? 33 1/3%। কার ওপর বলেছে প্রফিটটা? সেলের ওপর, সেলের ওপর বলে 33। তাহলে সেলের ঘরে লিখবি 33 1/3, মানে এই 33 1/3 একটা নাম আছে জানিস তো, এটাকে 1/3 বলা হয়। আমরা এতদিন ধরে অ্যাকাউন্টস করতে এটা বারবার বলেছি, 33 1/3 কে 1/3 বলা হয়। ঠিক আছে, তুই যদি বলিস স্যার কি করে বলা হয়, এগুলো আগে ক্লাসে বহুবার করানো। 33 পূর্ণ 1/3 কে ভাঙলে কি হয় বুঝতে পারবি? আরে আমরা ছোটবেলায় ভগ্নাংশ ভাঙতাম না, কি করতাম? 33 পূর্ণ 1/3, তাহলে কি করতাম? 33 সঙ্গে কি করতাম, এই যে এখানে লিখছি
33 পূর্ণ 1/3, তাহলে 3 এর সাথে 33 কি করতাম? গুণ করতাম, তার সঙ্গে 1 কি যোগ করতাম? যোগ করতাম, তাহলে কত হতো? 100/3, তাই তো? তাহলে কি এটা পার্সেন্টেজ ছিল? তার মানে পার্সেন্টেজ মানে কি নিচে 100 হয়, তাহলে কত হচ্ছে? 100 কেটে যাচ্ছে, রইলে কত হচ্ছে? 1/3 হচ্ছে। 33 গুণ 1/3 কে কিভাবে 1/3 বলে বুঝেছিস তো? 33 গুণ 1/3 কে আমরা 1/3 বলি। তো সেলের উপর 1/3 বলে যে কষ্টের উপর কত হবে? শিখেছিলাম, হ্যাঁ? ও 1/2 বলল। এবার বলি স্যার ও কি করে বলল বুঝতে পারিনি। এই যে এখানে সেলের এখানে উপরে কত লেখা আছে? উপর মানে লব, ইংলিশে বলা হয় নিউমারেটর। উপরে এই যে 1/3 আছে না? এই 1 টাকে কি বলা হয়? লব। নিচেরটাকে কি বলা হয়? হর। তাহলে উপরে কত আছে? 1, এখানে 1 ই বসা। উপরে যা ছিল তাই বসবে। নিচে কি বসবে জানিস তো? তুই কোন দিক থেকে কোন দিকে আসছিস? ডান দিক থেকে বাঁ দিকে। যখন ডান দিক থেকে বাঁ দিকে আসবি বিয়োগ করবি। ডান দিক থেকে বাঁ দিকে আসলে বিয়োগ করবি, আর বাঁ দিক থেকে ডান দিকে গেলে যোগ করবি। তাহলে তুই কি আসছিস স্যার? ডান দিক থেকে বাঁ দিকে বিয়োগ করবো। কি বিয়োগ করবো স্যার? এই উপরে 1 আর 3 বিয়োগ কর। 1 আর 3 বিয়োগ করলে কত হয়? 2। তাহলে বুঝলি কারেক্ট আনসারটা কি হলো? 1/2। স্যার এখানে 1/2 নেই। 1/2 মানে কত পার্সেন্ট বল? 100 দিয়ে গুণ করে 50%। তাহলে কারেক্ট আনসার 50%। ধরে বলে দিলাম। কেন আমি এটা বুঝিয়ে দিলাম? পরীক্ষায় এই টাইপের একটা কোশ্চেন দিল। ধর এই কোশ্চেনটা দিল না। এখানে বললো না 33 গুণ 1/3%। এখানে ধর বলে দিল 25%। তখন তোকে করতে পারবি না তুই? এটা জানা থাকলে করতে পারবি। এবার এটা তো আমরা কস্ট শিটে অঙ্ক করার সময় বহুবার করেছিলাম, প্রফিট বের করার সময়। ঠিক আছে তো? এবার ধর এখানে প্রফিটটা কার উপর বলে? সেলের উপর। তোর পরীক্ষায় বলে কস্টের উপর বলে দিই। বুঝতে পারলি তো? যা খুশি বলতে পারে। এই ফরম্যাট জানা থাকলে যে কোনো পার্সেন্টেজ করে ফেলবি, যে কোনো পার্সেন্ট দেখতে হবে না। তারপর একটা অঙ্ক দিয়েছে, এই যে দেখ কি দিয়েছে দেখ, ম্যাক্সিমাম স্টক লেভেল অ্যান্ড অ্যাভারেজ স্টক লেভেল অফ র মেটেরিয়াল আর 21,500 ইউনিট অ্যান্ড 18,250 ইউনিট রেসপেক্টিভলি। হোয়াট ইজ দ্য মিনিমাম স্টক লেভেল? তাহলে কি বলেছে? অঙ্ক করেছি আমরা আগের ক্লাসে, তোদের করাচ্ছিলাম অঙ্কগুলো মনে হয়? স্টক লেভেল এখানে বলেছে তোকে ম্যাক্সিমাম স্টক লেভেল দিয়ে দিয়েছে আর অ্যাভারেজ স্টক লেভেল দিয়ে দিয়েছে। ঠিক আছে? বলছে বলো মিনিমাম স্টক লেভেল কত? এটা তো সোজা কোশ্চেন দিয়েছে। তাহলে তুই জানিস তো এখানে তো করার তো অনেক নিয়ম আছে। স্যার অ্যাভারেজ স্টক লেভেলের ফর্মুলা কি হবে? দেখ আমি লিখছি, অ্যাভারেজ স্টক লেভেল ফর্মুলা কি? তুই বললি স্যার ম্যাক্সিমাম প্লাস মিনিমাম বাই 2, তাই তো? ম্যাক্সিমাম প্লাস মিনিমাম বাই 2। তাহলে ম্যাক্সিমাম কত বলেছিল অঙ্কে বল? 21,500, তাই তো? আর অ্যাভারেজ কত বলেছিল বল? অ্যাভারেজ 18,250। কি রে? অ্যাভারেজ 18,250। আর ম্যাক্সিমাম কত বলেছিল অঙ্কে বল? 21,500। মিনিমাম বলেনি, ডিভাইডেড বাই 2। ঠিক আছে? তাহলে ক্যালকুলেটর নে, 18,250 সঙ্গে 2 গুণ কর, 36,500। আর 36,500 থেকে 21,500 বাদ দিলে কত হয়? 36,500 থেকে 21,500 বাদ দিলে কত? 15,000। তাহলে তোকে জানতে চাইছিল মিনিমাম স্টক লেভেল কত হবে? অ্যান্সার 15,000। ঠিক আছে? বুঝতে পারলি? 15,000 কি করে বেরোলো? ঠিক আছে? দরকার হলে করে ফেল। তাই করে নে, এভারেজ স্টক লেভেল লেখ, এভারেজ স্টক লেভেল ইকুয়াল টু, লেখ খাতায় লেখ, এভারেজ স্টক লেভেল ইকুয়াল টু, এভারেজ স্টক লেভেল ইকুয়াল টু ম্যাক্সিমাম স্টক লেভেল। ফর্মুলাটা লিখে রাখ। এভারেজ স্টক লেভেল ইকুয়াল টু ম্যাক্সিমাম স্টক লেভেল প্লাস মিনিমাম স্টক লেভেল ডিভাইড বাই 2। ম্যাক্সিমাম স্টক লেভেল প্লাস মিনিমাম স্টক লেভেল ডিভাইড বাই 2। ঠিক আছে তো? ডিভাইডেড বাই 2। এবার ভ্যালু গুলো করে বসা। লিখলি তো? ম্যাক্সিমাম স্টক লেভেল প্লাস মিনিমাম স্টক লেভেল ডিভাইড বাই 2। তাহলে এভারেজ স্টক লেভেলের ঘরে কি লিখবি বল? 18,250। ঠিক আছে? কি লিখবি বল? 18,250 ইকুয়াল টু কি লিখবি? 21,500 প্লাস 21,500 প্লাস মিনিমাম স্টক লেভেল, 21,500 প্লাস মিনিমাম স্টক লেভেল ডিভাইডেড বাই 2। বুঝতে পারলি? করে অ্যান্সার করে রাখ। মিনিমাম স্টক লেভেল হচ্ছে 15,000। করে নে মিনিমাম স্টক লেভেল 15,000। আমি এখানে আরো একটা জিনিস ইচ্ছা আছে। এখানে আরো একটা জিনিস দেখ, আমি আমার এমসিকিউ করানোর মানে এই উদ্দেশ্যই না, করাচ্ছি মানে কি? ঠিক আছে? আমি যে এমসিকিউ করাচ্ছি তার মানে কিন্তু বুঝতে পারছিস তো কি বলছি? এই কোশ্চেনটাই করছি না, এর সঙ্গে আরো রিলেটেড করে দিচ্ছি। সাপোজ ধর, সাপোজ এভারেজ স্টক লেভেল আরেকটা ফর্মুলা আছে জানিস? লিখে নে, আরেকটা ফর্মুলা আছে। তোর পরীক্ষাতে এই ফর্মুলার অঙ্কই দিল না, অন্য ফর্মুলা দিয়ে দিল, তখন কি করবি? এভারেজ স্টক লেভেল আরেকটা ফর্মুলা কি বলতে পারবি? বলতে পারবি কি ছিল ফর্মুলা? মিনিমাম ইন্টু ম্যাক্সিমাম ইন্টু হাফ। দেখ মিনিমাম ইন্টু ম্যাক্সিমাম ইন্টু হাফ না, এভারেজ স্টক লেভেল আরেকটা ফর্মুলা হচ্ছে
মিনিমাম স্টক লেভেল, কি লিখলাম? মিনিমাম স্টক লেভেল প্লাস হাফ ইন্টু রিঅর্ডার কোয়ান্টিটি। এটা একটা ফর্মুলা। ডক্টর পরীক্ষায় শুনছিস তো, এই কোশ্চেনটা কি বলেছিল? ম্যাক্সিমাম বলে দিয়েছিল, মিনিমাম বলে দিয়েছিল, করে ফেললি। বা এই কোশ্চেনটা কি বলেছিল? অ্যাভারেজ বলেছিল আর ম্যাক্সিমাম বলেছিল, মিনিমাম বের করলি। তোর পরীক্ষায় যদি তোকে এরকম কোশ্চেন দেয়, বললো আমি তোমাকে অ্যাভারেজ বলে দিলাম, ঠিক আছে তো, আমি তোমাকে মিনিমাম স্টক লেভেল বলে দিলাম, ঠিক আছে তো, অ্যাভারেজ বলে দিলাম, মিনিমাম স্টক লেভেল বলে দিলাম, ঠিক আছে তো। না, অ্যাভারেজ আর মিনিমাম বলবে না, ওরা ধর বললো রিঅর্ডার কোয়ান্টিটি বলে দেবে। ভালো করে শোন, ওরা তোকে রিঅর্ডার কোয়ান্টিটি বলে দেবে, আর তোকে বলে দেবে অ্যাভারেজ স্টক লেভেল বলে দেবে। বলবে বলো ম্যাক্সিমাম মিনিমাম স্টক লেভেল কত হবে, বুঝতে পারছিস তো? এটাও একটা ফর্মুলা, তোকে মাথায় রাখতে হবে। এটাও একটা ফর্মুলা মাথায় রাখতে হবে। একবার এসেছিল পরীক্ষায় কোশ্চেন, কি বললাম বুঝলি, ইয়ারে একবারে আসা কোশ্চেন। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলি কি করে করতে হবে। তাহলে দুটো ফর্মুলা অ্যাভারেজ স্টক লেভেলে, কি কি ফর্মুলা বল? ম্যাক্সিমাম প্লাস মিনিমাম বাই 2, আর একটা ফর্মুলা মিনিমাম স্টক লেভেল প্লাস হাফ ইন্টু রিঅর্ডার কোয়ান্টিটি। দুটোই কারেক্ট, দুটোই মাথায় রাখতে পারিস, ঠিক আছে তো? তাহলে তুই বলছিস আর বড় অঙ্ক করার সময় কোন ফর্মুলা করবো? তোর যেই ফর্মুলা মাথায় থাকবে সেটা করবি বড় অঙ্ক গুলো করার সময়। কিন্তু শর্ট কোশ্চেন দুটো ফর্মুলাই জানতে হবে, কারণ কোন ফর্মুলার অঙ্ক দেবে তুই কি করে বুঝবি? বুঝতে পারলি আশা করি এটা। নেক্সট কি বলেছে দেখ, ইকোনমিক অর্ডারিং কোয়ান্টিটি বলেছে 5,000, নাম্বার অফ অর্ডার বলেছে 10, বলছে অ্যানুয়াল ডিমান্ড কত। আচ্ছা, আমি তোকে জিজ্ঞাসা করি, তোর প্রত্যেককে জিজ্ঞাসা করছি, বল নাম্বার অফ অর্ডার বের করার ফর্মুলা কি ছিল, মনে আছে? ইও কিউ করেছিলাম, নাম্বার অফ অর্ডার। প্রথমে ইও কিউ করতাম, তারপরে লিখতাম নাম্বার অফ অর্ডার, তারপর টাইম গ্যাপ বিটুইন দ্য অর্ডার, তিনটে করতাম ইও কিউ করার সময়। তাহলে নাম্বার অফ অর্ডার বের করার ফর্মুলা মনে আছে কারণ? বলতে পারবি নাম্বার অফ অর্ডার বের করার ফর্মুলাটা কি? এত ভাবলে হয়? ইউ বাই ইও কিউ ছিল ফর্মুলা, ইউ বাই ইও কিউ ছিল, ইউ বাই ইও কিউ ছিল। তো নাম্বার অফ অর্ডার কত বলেছে বল অঙ্কে? 10। ইও কিউ কত বলছে স্যার? 5,000। তাহলে বলছে ইউ কত, কত হচ্ছে গুণ করে 50,000। ইউ কত বলেছে? 50,000। বুঝতে পারলি? বুঝতে পারলি ইউ 50,000। এবার দেখ এখানে কি হয়েছে, ওরা তোকে মন দিয়ে শোন, আমি এইসব না করেও ডাইরেক্ট 50,000 বলে দিতে পারি অ্যান্সার। কি করে দেখ শোন, বলছে ইকোনমিক অর্ডারিং কোয়ান্টিটি বলছে 5,000 ইউনিট। তুই একবারে আমি আমার ভাষায় বলেছিলাম ইও কিউ মানে কি, তুই একবার বাজারে গিয়ে কতটা মাল নিয়ে আসতে পারিস। তুই একবার বাজারে গিয়ে 5,000 মাল নিয়ে আসছিস। নাম্বার অফ অর্ডার মানে তোকে বাজারে 10 বার যেতে হচ্ছে, তোর বছরে কতটা মাল লাগে? আবার বলছি, তুই একবার বাজারে গিয়ে 5,000 মাল নিয়ে চলে আসিস। যেই প্রোডাক্টটা দরকার সেই প্রোডাক্টটা তুই 5,000 খানা নিয়ে চলে আসছিস। তোকে বাজারে বছরে 10 বার যেতে হয়। তাহলে তোর টোটাল মাল লাগে কত বছরে? 50,000। বুঝিস নি একবার? তোর একবার বাজারে গিয়ে 5,000 মাল নিয়ে আসছিস, তোকে বাজারে 10 বার যেতে হয়। তাহলে তোর টোটাল কত মাল নিয়ে আসিস? তাহলে এক বছরে 50,000 একবারে হয়ে গেল। 5,000 সাথে 10 গুণ করুন, যে কোনো ভাবে ফর্মুলা না জানলেও হয়ে যায়। নেক্সট কি বলেছে, স্টোর লেজার ইজ মেনটেন। বল এই কোশ্চেনটা তুই বহুবার 12-এ পাবি, 12-এ উঠেই ফার্স্ট চ্যাপ্টারে এই কোশ্চেনটা বারবার পাবি এমসিকিউটা। স্টোর লেজার মেনটেন বাই, তো স্টোর লেজার কে মেনটেন করে? বলতে পারি স্টোর লেজার মেনটেন করে কোন বিভাগ? স্টোর লেজার মেনটেন করে পারচেস ডিপার্টমেন্ট, স্টোর লেজার মেনটেন করে কস্ট ডিপার্টমেন্ট, স্টোর ডিপার্টমেন্ট, নান অফ দিস। কস্ট ডিপার্টমেন্ট, স্টোর লেজার মেনটেন করে কস্ট ডিপার্টমেন্ট। এবার বলেছে দেখ কি, দ্য লেভেল অফ স্টক বিয়ন্ড হুইচ স্টক অফ ম্যাটেরিয়াল শুড নট বি অ্যালাউড টু রাইজ ইজ কল্ড। বলে যে মজুদ স্তরের বেশি পরিমাণ কাঁচামাল মজুত করা সমীচীন নয়, মানে যার বেশি তুই মজুত করতেই পারবি না, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হ্যাঁ ম্যাক্সিমাম স্টক লেভেল। ম্যাক্সিমাম স্টক লেভেল হচ্ছে এমন এক ধরনের স্টক যার বেশি তুই মাল রাখতেই পারবি না, ম্যাক্সিমাম স্টক লেভেল, ঠিক আছে তো? তারপর বলেছে হোয়াট শুড বি দ্য ইন্ডিকেশন গিভেন বাই ম্যাটেরিয়াল টার্নওভার রেট। ঠিক আছে, ম্যাটেরিয়াল টার্নওভার রেট মানে হচ্ছে কাঁচামাল আবর্তনের হার, ম্যাটেরিয়াল টার্নওভার রেট। ঠিক আছে, ম্যাটেরিয়াল টার্নওভার রেট এটা কি নির্দেশ করে? এফিসিয়েন্সি অফ ইউজিং ম্যাটেরিয়াল, এফিসিয়েন্সি অফ স্টোরিং ম্যাটেরিয়ালস, এফিসিয়েন্সি অফ পারচেসিং ম্যাটেরিয়াল, এটা সব করাই তো, সব করাই নির্দেশ করে, ঠিক আছে তো? তুই যে ম্যাটেরিয়াল ইউজ করছিস তার এফিসিয়েন্সি রেট এটা নির্দেশ করে, তুই যে ম্যাটেরিয়াল স্টোর করছিস তার এফিসিয়েন্সি রেট, তুই যে ম্যাটেরিয়াল পাচ্ছিস তার সব কটাই হচ্ছে ম্যাটেরিয়াল টার্নওভার রেট নির্দেশ করে, অল অফ দিস। তাহলে দেখতে পারলি, দেখতে দেখতে আমি কষ্ট সব কথা বলে দিলাম।
এবার এই পেজে কিছু এসএকিউ এসেছিল, ঠিক আছে? তো এটা তো তোকে পড়ে ফেলতে হবে। কস্টিং কাকে বলে, কস্ট সেন্টার কাকে বলে, ভেরিয়েবল কস্ট কাকে বলে, অলরেডি ডিসকাশন করলাম ভেরিয়েবল কস্ট কাকে বলে, দেখ দিয়ে দিয়েছিল। তারপর বলছে একটা ইনডাইরেক্ট লেবার, বলছে একটা ইনডাইরেক্ট, বলতে পারবি একটা ইনডাইরেক্ট লেবারের উদাহরণ দাও? ইনডাইরেক্ট লেবার, ডাইরেক্ট লেবার বলেনি। ডাইরেক্ট লেবার মানে কি? ধর আমি যদি পেন তৈরি করি, যে সরাসরি প্রোডাকশনের সঙ্গে যুক্ত থাকে তাকে বলে ডাইরেক্ট লেবার, ঠিক আছে? যে সরাসরি প্রোডাকশনের সঙ্গে যুক্ত থাকে তাকে বলে ডাইরেক্ট লেবার। কিন্তু স্যার একটা ইনডাইরেক্ট লেবারের উদাহরণ তো কত, মানে প্রচুর ইনডাইরেক্ট লেবারের উদাহরণ তৈরি করেছে। যেমন ধর কি বলতো ইনডাইরেক্ট লেবার, তোর যে তোর কি বলবো সিকিউরিটি গার্ড, দেখবি ফ্যাক্টরিতে সিকিউরিটি গার্ড থাকে, ঠিক আছে? তাকে যে মাসে মাসে পেমেন্ট করা হয়, এটা তো ইনডাইরেক্ট লেবার, ঠিক আছে? তো ইনডাইরেক্ট লেবার। তারপর দেখ, তুই দেখ কি কোশ্চেন দিয়েছিল, তুই ভালো করে দেখ এই পেজে, অর্থাৎ 2022 সালে দেখ, বলেছিল ভেরিয়েবল কস্ট কাকে বলে এবং ফিক্সড কস্ট, দুটো কোশ্চেন, দুটো আলাদা কোশ্চেন দিয়েছিল। এবারে একসঙ্গে দুটো কাজ হয়ে গেল, বুঝতে পারলি তো? তারপর বলেছিল কি ইকোনমিক অর্ডারিং কোয়ান্টিটি কাকে বলে, রিঅর্ডার পিরিয়ড কাকে বলে, বিন কার্ড কি, একটা অঙ্ক দিয়েছিল। এই দেখ, বলতে বলতে অঙ্কটা দিয়েছে, যেই অঙ্ক, এবার দেখ এই অঙ্কটা নিজে পারা যাবে। কি বলেছে দেখ অঙ্কটা, অঙ্কটা ভালো করে শোন কি বলেছে। এফ এর দাগের অঙ্কটা কি বলেছে দেখ, একটা অঙ্ক দিয়েছে, ছোট্ট একটা অঙ্ক। মিনিমাম স্টক লেভেল তোকে বলে দিয়েছে, কত বলেছে মিনিমাম স্টক লেভেল বল, 4000। রিঅর্ডার কোয়ান্টিটি বলেছে 6000, বলছে এভারেজ স্টক লেভেল কত, মনে পড়ছে? একটা ফর্মুলা লিখলাম, বল মিনিমাম কত বলেছে, বল অঙ্কে মিনিমাম কত বলেছে, দেখ ফর্মুলা এবার তো লিখলাম, ওটাই বসিয়ে দিলাম। আর রিঅর্ডার কোয়ান্টিটি কত বলেছে, হ্যাঁ 6000, তাহলে কত হচ্ছে 7000 হলো অ্যান্সার। তাহলে বুঝতে পারলি শুধু ম্যাক্স প্লাস মিন বাই 2 পড়লে তোর হচ্ছে না, তাহলে দুটো ফর্মুলা পড়ে রাখলি, দেখ দুটোতেই কাজ হয়ে গেল। তাহলে বুঝতে পারলি এটা নিশ্চয়ই, কি বল বলবো? এই তো ফর্মুলাটা লিখেছি আগে, অ্যাভারেজ স্টক লেভেল ফর্মুলা কি লিখেছিলি, মিনিমাম স্টক লেভেল প্লাস হাফ ইন্টু ডিঅর্ডার কোয়ান্টিটি। মিনিমাম স্টক লেভেল কত ছিল 4000, আর হাফ ইন্টু ডিঅর্ডার কোয়ান্টিটি কত হবে, 6000 এর হাফ 3000, তাহলে 4 প্লাস 3 যোগ করে কত 7000। শুধু এইটুকু করে দিবি, পুরো ফুল মার্কস 1। তাহলে বুঝতে পারলি এসে কি হতে শুধু শুধু থিওরিও আসে না, অঙ্কও থাকে, অঙ্কও থাকে ওর মধ্যে, একটা দুটো অঙ্ক থাকে। তাহলে বুঝতে পারলি এটা। দেখি এই পেজে কটা অঙ্ক ছিল, এই পেজে দেখ একটাই অঙ্ক ছিল, দেখিস একটাই অঙ্ক ছিল। এবার দেখ ট্যাক্সেশনের পার্টে চলে আয়, ট্যাক্সেশন, তারপরে দেখ পার্ট বি, পার্ট বি ট্যাক্সেশন গ্রুপে তো আছে। বল, বলছে আচ্ছা ট্যাক্স পড়বো তো, তারপর তার আগে বলি, আমি যদি বলি আমরা যে ইনকাম ট্যাক্স পড়ি, ইনকাম ট্যাক্সের আইন কত সালে, বলতে পারবি? আমরা যে ইনকাম ট্যাক্স পড়ি, ইনকাম ট্যাক্সের আইনটা কত সালে আছে? 1961। আমরা ইনকাম ট্যাক্স পড়ি মানে, আরে ধর এটা তো মনে রাখতে হবে তোকে, ইনকাম ট্যাক্স যে পড়ি তার আইনটা কত সালে, ইনকাম ট্যাক্স অ্যাক্টের নাম হচ্ছে 1961। আমি এই কোশ্চেন এখন আরম্ভ করিনি, কোশ্চেন পড়িনি, কি বলেছে আমি বলছি আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্টের নাম কি 1961। কি বললাম? 1961, আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্টের নাম হচ্ছে 1961। তার মানে ইনকাম ট্যাক্স আইনটার নাম 1961, কিন্তু এই আইনটা সারা ভারতবর্ষে মানে হোল অফ দ্য ইন্ডিয়াতে কবে থেকে লাগু হয়েছে জানিস? 1462 থেকে, 1462 থেকে লাগু হয়েছে, 1462 থেকে। তো এখানে কি বলেছে, বলছে দ্য প্রেজেন্ট অ্যাক্ট, আরে ভাই প্রেজেন্ট অ্যাক্ট তো 1961, আমাদের ইনকাম ট্যাক্সের আইনটার নামই হচ্ছে 1961, ঠিক আছে? তো প্রেজেন্ট অ্যাক্ট রিলেটিং টু ইনকাম ট্যাক্স ইন ইন্ডিয়া কেম ইনটু এফেক্ট ফ্রম, কবে থেকে কার্যকরী হয়েছে, কবে থেকে ভারতবর্ষে ইনকাম ট্যাক্সের আইনটা কার্যকরী হয়েছে, কবে থেকে, কোন ডেট থেকে কার্যকরী হয়েছে? 1462, পাস তো হয়েছে 61-তে। দেখ আমি যদি বলি আমাদের ইনকাম ট্যাক্স আইনটা কবে পাস হয়েছে, 1961 সালে, 1961 সালে। এখন তোকে যদি বলে জিএসটি নাম শুনেছিস তো, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, যদি বলি এই আইনটা কবে পাস হয়েছে, কবে পাস হয়েছে জানিস? এই আইনটা পাস হয়েছে মানে জিএসটি অ্যাক্টের নাম হচ্ছে 2017, 2017 সালে আইনটা পাস হয়েছে, 2017 সালে পাস হয়েছে, ঠিক আছে? তো 2017 সালে পাস হয়েছে। ঠিক আছে, জিএসটি আইনটা 2017 সালে পাস হয়েছে। জিএসটির ফুল ফর্ম তো জানিসই তোরা, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স।
এবং যদিও এই কোশ্চেনটা দেবে না, তো বললাম জিএসটি আইনটা কত সালে পাস হয়, 2017 সালে, এবং 1 জুলাই লঞ্চ করে দিয়েছিল, 1 জুলাই। ঠিক আছে, আর 1 জুলাই যখন লঞ্চ করেছিল তখন জম্মু কাশ্মীর ওর মধ্যে ছিল না। জম্মু কাশ্মীর 7 দিন পর এসেছিল। ঠিক আছে, ওর মধ্যে 7 দিন পর এসছে স্টেটটা। মানে তোরা তো যারা ল পড়ছিস তারা জানিস জম্মু কাশ্মীর হচ্ছে এমন একটা স্টেট যেখানে ভারতবর্ষের সব রাজ্যে সব আইন বলবৎ হয়, কিন্তু জম্মু কাশ্মীর এমন একটা জায়গা, তো ওখানে সব আইন বলবৎ হয় না। কিন্তু জম্মু কাশ্মীরও জিএসটি চালু হয়েছিল, কিন্তু 1 তারিখ হয় 7 দিন পর। যাই হোক, এই কোশ্চেনটার মানেটা বুঝতে পারলে কি বলেছে? দ্য প্রেজেন্ট অ্যাক্ট, আমাদের যে ইনকাম ট্যাক্সের আইন 1961 এটা সারা ভারতবর্ষে লাগু হয় কবে থেকে? 1462 থেকে। খুব কমন কোশ্চেন, খুবই কমন কোশ্চেন এই কোশ্চেনটা। গিফট ট্যাক্স কি ধরনের ট্যাক্স? গিফট ট্যাক্স কি ধরনের ট্যাক্স? গিফট ট্যাক্স ইনডাইরেক্ট ট্যাক্স, এটা কি ডাইরেক্ট ট্যাক্স নাকি ট্যাক্স ফ্রি? তিনটেই তো অপশন। কি হবে গিফট ট্যাক্স? গিফট ট্যাক্স একদম ডাইরেক্ট ট্যাক্স। ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 ডিল হুইচ ট্যাক্স? আরে তোকে তো মুরগি করা কোশ্চেন, কিছুই নেই। আরে কোশ্চেনের মধ্যেই অ্যান্সার লুকিয়ে আছে, কোশ্চেন লুকিয়ে আছে। বলতে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 কি ট্যাক্স নিয়ে ডিসকাশন করে? ইনকাম ট্যাক্স। তারা বলছে আমরা পার্সেন্ট পড়েছিলাম, মনে পড়ে পার্সেন্ট পড়েছিলাম, পার্সেন্টের শর্ট নোটস পড়েছিলাম। পার্সেন্টের মধ্যে কারা কারা পড়ে বলতে পারবি? কি কি করেছিল? পার্সেন্টের মধ্যে ইন্ডিভিজুয়াল পড়ে, পার্সেন্টের মধ্যে তোর ফার্ম পড়ে, পার্টনার তোর পার্সনের মধ্যে হিন্দু আনডিভাইড ফ্যামিলি পড়ে, 3জন বললাম। তারপর আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন পড়ে, এওপি পড়ে। ঠিক আছে, এওপি, বিওআই, কি কি বললাম? এওপি, বিওআই, ও বললো লোকাল অথরিটি, এরা সবাই পড়ে। তোকে জানতে হবে পার্সন মধ্যে। তুই আমি যে কথাটা বলে দিলাম তখন পরীক্ষায় এইটা লিখলেই তুই নাম্বার পেয়ে যাবি। 4 নম্বরের থিওরি আসতে পারে যে পার্সন সম্পর্কে লেখো, না তুই কি লিখবি? পার্সন বলতে শুধু ব্যক্তিকে বোঝায় না। ঠিক আছে, পার্সনের মধ্যে এরা সবাই পড়ে, তখন নামগুলো বলতে হবে যে না ইন্ডিভিজুয়াল পড়ে, হিন্দু আনডিভিজুয়াল সবাই, প্রতিটা লাইন সম্পর্কে 1 লাইন করে লিখে দিবি, তো 4 হয়ে যাবে। 4 পেয়ে যাবে, এখানে কোনো নাম্বার কাটবে না। কিন্তু আমার কোশ্চেনে কি জানতে চাইছে? বলছে ক্যালকাটা ইউনিভার্সিটি, কলকাতা বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় এটা কি কোনো ইন্ডিভিজুয়াল? ইন্ডিভিজুয়াল আমি তুই, এরা ইন্ডিভিজুয়াল। বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, এরা ইন্ডিভিজুয়ালের মধ্যে পড়ে, এরা ইন্ডিভিজুয়ালের মধ্যে পড়ে। ঠিক আছে, ক্যালকাটা ইউনিভার্সিটি কোনো একটা মানুষ, কোনো একটা মানুষ না। যেমন তোর পরীক্ষা ক্যালকুলেশন না দিয়ে দিল ওয়েস্ট বেঙ্গল, মানে তোদের বোর্ড, ওয়েস্ট বেঙ্গল যে বোর্ডটা, ঠিক আছে, ডব্লিউবিবি এইচসিএসি বলে দিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি কাউন্সিল এডুকেশন। ঠিক আছে, তো তোকে তো আর বলে দিল, তখন তুই কি বলবি? এটা কি কোনো ইন্ডিভিজুয়াল? না স্যার। হিন্দু আনডিভিজুয়াল না, ফার্ম না, কোম্পানি না, কিচ্ছু হবে না এগুলো। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে এখানে? তো এখানে বলতে হবে ইন্ডিভিজুয়াল হলো না, অ্যাসোসিয়েট পার্সন, লোকাল অথরিটি উদাহরণ কারা? মিউনিসিপ্যালিটি। ঠিক আছে তো, তাহলে এখানে কি হবে? আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন, বলছে আইন অনুসারে কৃত্রিম ব্যক্তি, আইন অনুসারে কৃত্রিম ব্যক্তি। ঠিক আছে তো, তাহলে আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন। এবার বলছে ইন হুইচ অ্যাসেসমেন্ট ইয়ার, কোন অ্যাসেসমেন্ট ইয়ার উইল ইন ইনকাম ফ্রম বিজনেস হুইচ ওয়াজ স্টার্টেড 10/1/19 বি চার্জ ট্যাক্স? তোকে অ্যাসেসমেন্ট ইয়ার জানতে চেয়েছে। তুই ধর একটা ব্যবসা শুরু করেছিস 10/1/19, কয় ব্যবসা শুরু করেছিস? 10/1/19। বলছে তুমি যে 10/1/19 ব্যবসা শুরু করেছো, ঠিক আছে তো, তাহলে এইটার অ্যাসেসমেন্ট ইয়ার কত হবে? আমরা অ্যাসেসমেন্ট ইয়ার কি শুনেছি? ধর ধর যদি বলে 13/14 অ্যাসেসমেন্ট ইয়ার কত হয়? 14/15। তাহলে 10/1/19, তাহলে 10/1/19 মানে 18/19, 10/1/19 মানে 18/19। এই 18/19 এর অ্যাসেসমেন্ট ইয়ার কত হবে? মানে 10/1/19, আমি ব্যবসা শুরু করেছি 10/1/19, তাহলে আমার প্রিভিয়াস ইয়ার কত? 18/19। কিন্তু এটারই অ্যাসেসমেন্ট ইয়ার কত হবে? 19/20। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে 19/20। বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম? এবার বলছে প্রফিট ফ্রম আ বিজনেস কন্ট্রোল ফ্রম ইন্ডিয়া। কতবার বলেছি, কোনো একটা বিজনেস সেটা কন্ট্রোল হয়েছে কোথা থেকে? ইন্ডিয়া থেকে কন্ট্রোল হয়েছে। কোথায় কন্ট্রোল হয়েছে? শিখিয়েছিলাম মনে পড়ে, রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের ইনসিডেন্স অফ ট্যাক্স বলে করেছিলাম। আমি বলেছিলাম কন্ট্রোল কোথা থেকে হচ্ছে, কন্ট্রোল ইন্ডিয়া থেকে নাকি ফরেন থেকে? বলছে যদি ইন্ডিয়া থেকে কন্ট্রোল হয় তাহলে প্রথম দুজনকে ট্যাক্স দিতে হবে বলেছিলাম। প্রথম দুজন মানে কি ছিলাম? অর্ডিনারি রেসিডেন্ট আর নট অর্ডিনারি রেসিডেন্ট। তাহলে এখানে কি বলেছে? প্রফিট ফ্রম বিজনেস কন্ট্রোল ফ্রম ইন্ডিয়া। ঠিক আছে তো, বাট অ্যাক্রু অ্যান্ড রিসিভড আউটসাইড ইন্ডিয়া।
ইন্ডিয়া থেকে কন্ট্রোল হয়েছে। তারপর অ্যাক্রু অ্যান্ড রিসিভ আউটসাইড ইন্ডিয়া জানার দরকার নেই। নন ট্যাক্সেবল ইন দ্য হ্যান্ডস, কার হাতে নন ট্যাক্সেবল হবে, কার হাতে নন ট্যাক্সেবল হবে এটা তোর কাছে জানতে চেয়েছে, তাহলে এই অ্যান্সারটা তোকে দিতে হবে। এইমাত্র তোকে বললাম, এই দেখ তোকে এই পরীক্ষায় এটা এই পয়েন্ট দেবে এমন কথা নেই। আমি তোকে কি বলেছিলাম, দেখ একটা লিখেছিলাম অর্ডিনারি রেসিডেন্ট, একটা লিখেছিলাম নট অর্ডিনারি রেসিডেন্ট, আর একটা বলেছিলাম নন রেসিডেন্ট। শিখিয়েছিলাম অঙ্ক করার সময় ইনসিডেন্স অফ ট্যাক্সে কি বলেছিলাম, যদি তোমার কি হয় বলেছিলাম, যদি ইন্ডিয়ান ইনকাম হয়, কি লিখলাম দেখিস তো, যদি হয় ইন্ডিয়ান ইনকাম, ইন্ডিয়ান ইনকাম, ইন্ডিয়ান ইনকাম হলে সবাইকেই ট্যাক্স দিতে হয়। ইন্ডিয়ান ইনকাম কাকে বলে, আমি বলেছিলাম ইন্ডিয়ান ইনকাম মানে কি হয়, ধর ইনকাম হয় টাকাটা, ইনকামটা ভারতে হয়েছে, হয় ইনকাম ভারতে হয়েছে, আর নাহলে এখনো ভারতে হয়েছে, বুঝতে পারলি তো। হয় টাকাটা ধর, সাপোজ ধর আমি ধর আমি পড়াচ্ছি এই দেশে, ভারতবর্ষে পড়াচ্ছি, তাহলে মানে আমি কাজটা করছি কোন দেশে, কাজ করছি কোন দেশে, বল আমি ভারতবর্ষে পড়াচ্ছি, মানে আমি ভারতে আছি, ভারতেই বসবাস করি, ভারতের বাসিন্দা, ঠিক আছে, তাহলে আমি তো পড়াচ্ছি কোন দেশে বসে, ভারতে বসে, তাহলে মানে ইনকামটা অ্যাক্রু হলো ভারতে। দেখা গেল, দেখা গেল ধর আমি টাকাটা পাচ্ছি বিদেশে গিয়ে, আমি বিদেশে গেছি ঘুরতে, তখন ধর টাকাটা পাচ্ছি, তখন রিসিপ্টটা হলো তো বিদেশে। বা এরকম হতে পারে, দেখবি ধর আমি তোকে বলছি, ধর এই দেশে অনেক মানুষ চাকরি করলো, ভারতবর্ষে চাকরি করলো, সারা বছর চাকরি করলো, সারা জীবন লাইফটা চাকরি করলো, তাহলে ইনকামটা কোন দেশে অ্যাক্রু করলো, ভারতে। এইবার রিটায়ার করে ধর ওর দেশের বাড়ি মানে ধর ফ্যামিলি অনেক লোক ওখানে থাকে, বাংলাদেশ, তো বাংলাদেশে চলে গেছে, বাংলাদেশে গিয়ে শিফট হয়ে গেছে, তখন পেনশন পাচ্ছে রিটায়ার করার পর, তো পেনশন কোন দেশে ঢুকছে, বাংলাদেশে, তার মানে রিসিপ্টটা কোন দেশে হচ্ছে, বাংলাদেশ। তাহলে সরকার কি বলেছে, ইনকাম, ইনকাম মানে রিসিভড ইন ইন্ডিয়া আর অ্যাক্রু ইন ইন্ডিয়া, দুটোর মধ্যে একটা যদি ভারতে হয় তাকে বলবো ইন্ডিয়ান ইনকাম, একটাই ভারত হলে তাকে বলে ইন্ডিয়ান ইনকাম, বোঝা গেল। আর একটা কি বলেছিলাম, বলেছিলাম বিজনেস কন্ট্রোল ফ্রম ইন্ডিয়া, একটা বলেছিলাম কন্ট্রোল ফ্রম ইন্ডিয়ায়, যদি বিজনেস ওই ভারত থেকে কন্ট্রোল হয়, তাহলে প্রথম দুজনকে ট্যাক্স দিতে হবে, দিতে হবে হলো কাকে, আর যদি কন্ট্রোল যদি আউটসাইড হয় মানে বাইরে হয়, তাহলে প্রথম জনকে ট্যাক্স দিতে হবে, বাকি দুজনকে ট্যাক্স দিতে হবে। এই কোশ্চেনে কি বলেছে, কন্ট্রোল কোন দেশ থেকে হয়েছে, ইন্ডিয়া থেকে, তাহলে ট্যাক্স কারা কারা দেবে, স্যার অর্ডিনারি রেসিডেন্ট দেবে আর নট অর্ডিনারি রেসিডেন্ট দেবে, নন রেসিডেন্ট ট্যাক্স দেবে না। তাহলে এখানে কোশ্চেনটা পর নিশ্চয়ই অ্যান্সার পেয়ে যাবে। এখানে বলেছে প্রফিট ফ্রম আ বিজনেস কন্ট্রোল ফ্রম ইন্ডিয়া, বলছে নন ট্যাক্সেবল কে, অর্থাৎ ট্যাক্স দেবে নাকি, নন রেসিডেন্ট, অ্যান্সার হয়ে গেল। দেখ ওইভাবে তুই থিওরি মুখস্থ করে কোনদিন মুখস্থ হবে না, প্র্যাকটিক্যালটা বুঝতে এমসিকিউর জন্য আলাদা করে সময় নষ্ট করতে হয় না। তারপর কি বলেছে, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অফ অ্যান ইন্ডিভিজুয়াল, কোনো একজন ইন্ডিভিজুয়ালের রেসিডেন্সিয়াল স্ট্যাটাস রিমেন সেম অল দ্য প্রিভিয়াস ইয়ার। ভালো করে শোন, আমরা রেসিডেন্সিয়াল স্ট্যাটাস করেছিলাম তো, প্রতিটা বছরেই কি সেম দিন বেরোতো, বল দেখি, প্রতি বছরে সেম দিন বেরোতো, কখনো বেরোতে পারে, প্রতি বছরে ধর সাপোজ ধর বাংলাদেশে আমার কোনো রিলেটিভ থাকে, দেখে ঘুরতে আসে, ও ধর এই বছর ধর এসে 20 দিন ছিল, আগের বছর আসেইনি, তাহলে প্রতি বছর সেম হচ্ছে, প্রতি বছর সেম হতে পারে না, প্রতি বছর। নেক্সট, মে ডিফার ফ্রম ওয়ান প্রিভিয়াস ইয়ার টু আনাদার, বলছে ডিফারেন্স হতে পারে এক একটা প্রিভিয়াস ইয়ারে, ঠিক তো, কোনো তো ভুল নেই, কোনো ভুল নেই। তারপর এভরি অলরেডি 5 ইয়ার্স, বলছে প্রতি 5 বছর অন্তর অন্তর চেঞ্জ হতে পারে, প্রতি 5 বছর অন্তর অন্তর চেঞ্জ হতে পারে, কি বলেছে, প্রতি 5 বছর অন্তর অন্তর চেঞ্জ হতে পারে, এটা আবার কি কথা, এটার তো কোনো মানেই নেই যে ধর আমার ধর কোনো রিলেটিভ আছে বাংলাদেশ থেকে আছে, 5 বছর অন্তর এর কি চেঞ্জ হবে, এর কোনো মানেই নেই, লজিকই নেই। তো বলছে এভরি অলরেডি 10 ইয়ার্স, এরকম লজিক নেই, লজিকটা কি, প্রতি প্রিভিয়াস ইয়ারে মানে কি হবে, ডিফারেন্ট হতে পারে, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপর কি বলেছে, তারপর কি বলেছে, এটা দেখ, এটা পড়তে গিয়ে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস পড়েছিলাম, মনে পড়ে, রেসিডেন্সিয়াল স্ট্যাটাসে আমরা বেসিক কন্ডিশন বলে একটা কথা পড়েছিলাম, মনে আছে, আমি তোকে দেখ এমসিকিউ করতে করতে আমি ডিটেলসটা অনেক কিছু বলে দিচ্ছি, মনে পড়ে, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস পড়েছিলাম, এর কটা ভাগ ছিল মনে আছে, রেসিডেন্সিয়াল স্ট্যাটাসকে কয় ভাগ করে, 2 ভাগ করে, যে একটা রেসিডেন্ট আর একটা নন রেসিডেন্ট। রেসিডেন্টকে 2 ভাগ করা যায়, মনে পড়ছে তো, একটা অর্ডিনারি রেসিডেন্ট আর একটা নট অর্ডিনারি রেসিডেন্ট। আমি কি বলেছিলাম, রেসিডেন্ট কাকে বলে, আমি বলেছিলাম আমাদের আরেকটা কথা বলেছিলাম, বিসি, যে নিচে লিখছি বিসিটা, কারণ দেখ এখানে কি বলেছে, আমি বারবার বলছি এই কোশ্চেন আসবে কোনো গ্যারান্টি নেই,
আমি যে এখন বলছি এর মধ্যে তো কোনো কোশ্চেন দেবেই দেবে, এর মধ্যে কোনো কোনো কোশ্চেন দেবে। বিসি বেসিক কন্ডিশন, কটা কন্ডিশন ছিল জানিস? দুটো কন্ডিশন ছিল। সেম ভাবে অ্যাডিশনাল কন্ডিশন এসি কটা ছিল? দুটো। এই বেসিকটা বলে দিচ্ছি পুরো। তাহলে তাহলে রেসিডেন্ট কাকে বলে? যদি ওয়ান কি লিখলাম? ওয়ান বিসি স্যাটিসফাই, কি লিখলাম? ওয়ান বিসি স্যাটিসফাই, মানে বুঝতে পারলি? আমার যে দুটো বিসি আছে একটা স্যাটিসফাই করলেই তাকে বলে রেসিডেন্ট। স্যার দুটো, আরে দুটো করলে তো রেসিডেন্ট হবেই। আর নন রেসিডেন্ট কাকে বলে? নান। নান মানে বুঝছো, নান বিসি। যদি একটাও যদি বিসি স্যাটিসফাই না করতে পারিস তখন তাকে বলে নন রেসিডেন্ট। ঠিক আছে? তারপর হচ্ছে অর্ডিনারি রেসিডেন্ট কাকে বলে? টু এসি স্যাটিসফাই, দুটোই অ্যাডিশনাল কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। স্যার এনওআর নান অর ওয়ান, কি বললাম? নান অর ওয়ান, একটাও স্যাটিসফাই করেনি, একটাও স্যাটিসফাই করেনি বা একটা করেছে, এটাকে বলা হয় নন অর্ডিনারি রেসিডেন্ট। স্যার বিসি কি ছিল শুনতে ইচ্ছা করছে। প্রিভিয়াস ইয়ারে কতদিন থাকতে হবে জানিস তো? প্রিভিয়াস ইয়ারে মোর দ্যান 182 ডেজ, কি বললাম? মোর দ্যান 182 ডেজ, মানে 182 দিনের বেশি থাকতে হবে। কার বেশি থাকতে হবে? 182 দিনের বেশি থাকতে হবে, 182 প্লাস লিখে দিল। ঠিক আছে তো? মোর দ্যান 182 ডেজ, 182 দিনের বেশি থাকতে হবে প্রিভিয়াস ইয়ারে। স্যার যদি থাকতে না পারে, নাই থাকতে পারে। অর্থাৎ তোর ধর কোনো রিলেটিভ আছে, ধর সাপোজ ধর কোনো রিলেটিভ আছে বিদেশ থেকে ভারতে আসছে, সে ধর এই দেশের এই দেশের মানে ও আসলো বিদেশ থেকে ভারতে আসলো, তো বিদেশ থেকে যখন ভারতে আসছে সে কতদিন আছে দেখতে হবে। ঠিক আছে? যদি 182 দিনের বেশি থাকে তাহলে রেসিডেন্ট। স্যার যদি 182 বেশি থাকতে না পারে তাহলে রেসিডেন্ট হবে না? হবে। তাও হতে পারে প্রিভিয়াস ইয়ারে কতদিন থাকতে হবে? 60 দিনের বেশি থাকতে হবে। অ্যাড, কি লিখেছি? অ্যাড 365 days in last 4 preceding previous year। হ্যাঁ, তুই এটা করতে গেলে অঙ্কেরও সুবিধা হয়ে যাবে, অঙ্ক হয়ে যাবে। তাহলে আমাদের প্রিভিয়াস ইয়ার কত এখন? 22-23। ঠিক আছে? লাস্ট 4টে প্রিভিয়াস ইয়ার থাকতে হবে। ঠিক আছে তো? তাহলে কত হবে লাস্ট 4টে প্রিভিয়াস ইয়ারে? ঠিক আছে তো? লাস্ট 4টে প্রিভিয়াস ইয়ারে তোর 21-22, তার আগে বল 20-21, 19-20 আর 18-19, সেই 4 বছর থাকতে হবে। 4 বছরে মোট 300 বছরই থাকতে হবে, তাহলে তাকে রেসিডেন্ট বলে। তাহলে দুটো কন্ডিশন বলে দিলাম। স্যার অ্যাডিশনাল কন্ডিশন কি ছিল? 10 বছরের মধ্যে যে কোনো 2 বছর পুরো থাকতে হবে, আর শেষ 7 বছরের মধ্যে তোকে টোটাল কতই থাকতে হবে? 730 দিন থাকতে হবে। ব্যাস, এই তো ছিল। এবার তুই কোশ্চেন পর, অ্যান্সার ইজিলি দিতে পারি। শুধু এই কোশ্চেন কি মানে শুধু এইটুক জেনে অ্যান্সার লাভ নেই, পুরো ডিটেলসটা জানতে হবে। বলছে মিস্টার জনসন অ্যান আমেরিকান সিটিজেন। কোথাকার সিটিজেন? আমেরিকার। সিটিজেন ভালো করে শুনবি। রেসিডেন্ট মানে সিটিজেন মানে কি? নাগরিক। মানে জন্ম কোন দেশে, ওর সিটিজেনশিপ কোন দেশের আছে। এমন হতে পারে তুই ধর ভারতে জন্মগ্রহণ করেছিস, সাপোজ ধর কোনো একজন মানুষ ভারতে জন্মগ্রহণ করেছে, এবার ও ধর সেটেল হয়ে গেছে মেলবোর্ন, মানে অস্ট্রেলিয়া গিয়ে সেটেল হয়ে গেছে। ওখানে গিয়ে ধর ওখানে গিয়ে সেটেল হয়ে গিয়ে এবার কি হয়, বিদেশের না বিদেশের তুই সিটিজেনশিপ কিভাবে পাওয়া যায়? বিদেশি সিটিজেনশিপ পাওয়া কিন্তু খুব একটা ইজি নয়। হ্যাঁ, কয়েকটা দেশে ইজি আছে, যেমন কানাডাটা অনেকটা ইজিলি পাওয়া যায়, কানাডা নিউজিল্যান্ড ইজিলি পাওয়া যায়। সব দেশে ইজিলি পাওয়া যায় না, কারণ মেলবোর্নের মতন জায়গায়, মেলবোর্ন মানে অস্ট্রেলিয়ায় আমার এক স্টুডেন্ট গেছে, ও 7 বছর হয়ে গেছে সিটিজেনশিপ পায়নি। 7 বছর হয়ে গেছে সিটিজেনশিপ পাইনি। তো আমি এসেছিল কিছুদিন আগে, জিজ্ঞাসা করলাম কি রে কেন সিটিজেনশিপ পাচ্ছিস না কেন? ও তখন বললো ওই দেশে সিটিজেন, আমিও জানতাম, ওর কাছে শুনলাম জাস্ট, বলছে ওই সিটিজেনশিপ পাওয়ার নিয়ম হচ্ছে যদি আমি ওই দেশে গিয়ে ম্যারেজ করে নেয়, ম্যারেজ, মেয়ে গেছে, একটা মেয়ে স্টুডেন্ট গেছে, তো ও যদি ওই দেশে গিয়ে ম্যারেজ করে মানে বিয়ে করে নেয় ওই দেশের নাগরিকের সঙ্গে, মানে ধর অস্ট্রেলিয়ার কোনো নাগরিকের সঙ্গে বিয়ে করে নেয়, সঙ্গে সঙ্গে সিটিজেনশিপ পেয়ে যাবে, সঙ্গে সঙ্গে সিটিজেনশিপ পেয়ে যাবে। আর যদি বিয়ে না করে তাহলে অনেক ঝামেলা আছে, তাও সিটিজেনশিপ থাকবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে? শোন, তো যাই হোক এরকম নিয়ম আছে। তুই সিনেমা দেখিস নি? শাহরুখ খানের যে কিছু আগে মুভিটা হলো, বল। মুভিতে তো পুরো দেখিয়েছিল তো, সিটি মুভিটা দেখলে মুভিতে তো বলেছিল। ঠিক আছে তো? তো যাই হোক, এটাই হচ্ছে তোর ব্যাপার, গল্পটা তোকে মাথায় রাখতে হবে। তাহলে বুঝতে পারলি গল্পটা কি বললাম? তাহলে কি হয়, তো সিটিজেন আলাদা আর রেসিডেন্ট আলাদা, সিটিজেন আলাদা রেসিডেন্ট আলাদা, এটা মাথায় রাখতে হবে।
ঠিক আছে তো? তো দেখ এখানে কি বলছে, মিস্টার জনসন একজন আমেরিকার সিটিজেন, ঠিক আছে তো, কেম টু ইন্ডিয়া ফর দ্য ফার্স্ট টাইম ডিউরিং দ্য ইয়ার 1920, প্রথমবার ভারতে এসছে 1920 সালে, ঠিক আছে। হি উইল বি ট্রিটেড অ্যাজ আ নন রেসিডেন্ট, ঠিক আছে, তাকে নন রেসিডেন্ট বলা হবে 2021 তো বলছে ইফ হি স্টে ইন ইন্ডিয়া ফর, তাহলে ভারতে, ভালো করে শোন, হ্যাঁ বল। 181 days. বলছে এখানে বলেছে যে কারেক্ট অ্যান্সার, বলছে যে এটাই বললাম, মিস্টার জনসন হচ্ছে একজন আমেরিকার সিটিজেন, সে ভারতবর্ষে প্রথমবারের জন্য এসেছে 1920 সালে, ঠিক আছে। এবং 1920 সালে ওকে কতদিন থাকতে হবে, কতদিন থাকলে হি উইল বি ট্রিটেড নন রেসিডেন্ট। দেখ তুই কি বললি 181 দিন, তাই তো, কিন্তু তোর এটাও তো হতে পারে, দেখ 181 দিন তুই বললি, তুই 60 দিন বলতে পারলি না কেন, তুই 65 দিন বলতে পারলি না কেন? তো সে- কারণ না না না, এটা তোকে কি হবে, কারেক্ট অ্যান্সার হবে কতদিন, না কোনোটাই নয়। মানে দেখ এখানে কি বলেছে, এখানে ভালো করে শোন, ও ফার্স্ট টাইম ভারতে আসছে হুম। 1920 সালে, ও তাহলে ফার্স্ট টাইম ভারতে আসছে 1920, তার আগে আসেনি। তো 1920-তে ভারতে আসছে, তো ধর 1920-তে যদি ও 60 দিন থাকে, 1920-তে যদি 60 দিন থাকে, তাহলে তার আগে তো ছিল না নন রেসিডেন্ট। 1920-তে যদি 65 দিন থাকে, তার আগে তো ছিল না, তাহলে এটাও তো নন রেসিডেন্ট। এবার ধর 1920-তে ধর ভারতে আসলো, 1920-তে ধর 181 দিন ছিল, ঠিক আছে তো, তো 1920-তে ধর 181 দিন ছিল, তার আগে তো ভারতে ছিল না, তাহলে কি হবে, সবই তো নন রেসিডেন্ট, তিনটে নন রেসিডেন্ট। 1920 যদি 182 দিন থাকে, তাহলে কি রেসিডেন্ট, ঠিক আছে তো। তাহলে এখানে কারেক্ট অ্যান্সারে একটু গন্ডগোল আছে এখানে, হ্যাঁ বল, কি বললাম বুঝতে পারলি তো? তাহলে সেক্ষেত্রে 60 দিনটাকে ধরাটাই শ্রেয়, মনে হচ্ছে 60 দিনটাকে ধরাটাই শ্রেয়। আমি এটাকে 60 দিনটাকে টার্গেট করছি না, লাইনের মানে বলতে হবে। দেখ আমি অ্যান্সার বলে দিলাম যে কোনো একটা, সেটা বলছে ধর 1920 সালে একজন লোক আমার ভারতবর্ষে আসছে, তা 1920 সালে যদি 182 দিন থাকে তাহলে রেসিডেন্ট। স্যার 1920-তে ধরুন 182 দিন নেই, তাহলে কতদিন আছে বল? স্যার 1920-তে তো আপনি বলেছেন রেসিডেন্ট হতে গেলে প্রথম কর্মী 120 দিন থাকতে হবে, যদি 120 দিন না থাকে তার কম থাকলেও হবে, 60 দিন থাকতে হবে। এবং লাস্ট 4 বছরে, আরে লাস্ট 4 বছর কোথায় ছিল, লাস্ট 4 বছর তো ছিল না, তাহলে বুঝতে পারলি তো? তাহলে আমার এখানে কারেক্ট অ্যান্সার তো, আমার অ্যাকচুয়ালি মনে হচ্ছে এই কোশ্চেনটা এরকম সেট করা উচিত ছিল, হয়তো প্রিভিয়াস ইয়ারে কিছু আরো কিছু ছিল, ফার্স্ট টাইম আসেনি এরকম কিছু ছিল, তো এগুলো বলতে হতো। মানে আমার মতে হয় হি উইল বি ট্রিটেড অ্যাজ রেসিডেন্ট, হি উইল বি ট্রিটেড অ্যাজ রেসিডেন্ট, নন রেসিডেন্টের অপশনটা নেই এখানে। হুম। তাকে রেসিডেন্ট বলা হবে কখন, যদি সে 182 দিন থাকে, তাহলে অ্যান্সারটা চলে আসছে, ঠিক আছে তো। এবার বলেছে দ্য ট্যাক্স লাইবিলিটি অফ মেডিকেল অ্যালাউন্স, আমরা স্যালারির অঙ্ক করেছিলাম, মেডিকেল অ্যালাউন্স কিছুদিন আগেই স্যালারি করলাম, মেডিকেল অ্যালাউন্স করেছিলাম তো, দেখ অনেক অ্যালাউন্স, চিলড্রেন অ্যালাউন্স করেছিলাম, তারপর হোস্টেল অ্যালাউন্স করেছিলাম, মেডিকেল অ্যালাউন্স করেছিলাম, ম্যারেজ অ্যালাউন্স করেছিলাম, সার্ভেন্ট অ্যালাউন্স করেছিলাম, ওয়ার্ডেন অ্যালাউন্স, ওভারসিজ অ্যালাউন্স, কত রকম অ্যালাউন্স করেছিলাম, ট্রাভেলিং অ্যালাউন্স, কনভেন্স অ্যালাউন্স, কার অ্যালাউন্স, সব করেছিলাম। তো এই যে বলছে মেডিকেল অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্সটা কি মনে পড়ে, যখন স্যালারি অঙ্ক করতে মেডিকেল অ্যালাউন্সের টাকাটা যেটা থাকতো, কি করতে, টাকাটা একবারে বাইরের ঘরে লিখতি। আমার প্রশ্ন, মেডিকেল অ্যালাউন্স থেকে কিছু বাদ দিতি নাকি যে টাকাটা থাকতো সেটাই বসিয়ে দিবি? যেই টাকাটা থাকতো সেই টাকাটা পুরো বসিয়ে দিস, তাকে বলা হয় ফুললি ট্যাক্সেবল। তাহলে মেডিকেল অ্যালাউন্স ছিল ফুললি ট্যাক্সেবল, অর্থাৎ এর উপর কোনো ছাড় পাওয়া যায় না। এবার বলছে ডিডাকশন ফর চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স, তো চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সের উপর যে ডিডাকশন আমরা পড়েছি, এটা তো আর বলতে হবে না, চিলড্রেন অ্যালাউন্স হোক বা হোস্টেল অ্যালাউন্স হোক, ম্যাক্সিমাম কজনের জন্য ছাড় পাওয়া যায় বলতে পারবি? 2 জন। চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সে মাসে মাসে কত টাকা করে ছাড় পাওয়া যায় বলতে পারবি? মাসে মাসে প্রতি মাসে কত টাকা করে ছাড় দেয়? চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সে 100 টাকা, হোস্টেলে 300 টাকা। এবার বলছে মিসেস সেন ইজ আ গভর্নমেন্ট এমপ্লয়ি, মিসেস সেন একজন গভর্নমেন্ট এমপ্লয়ি, ঠিক আছে, সরকারি চাকরি করে, ও ডিএ পাচ্ছে কত টাকা জানিস তো? 35,000 টাকা ডিএ পায়। কত টাকা ডিএ পাচ্ছে? 35,000 টাকা ডিএ পাচ্ছে। বলছে বলো ট্যাক্সেবল পার্ট অফ ডিএ। আরে বেকার কোশ্চেন দিয়েছে এটা, এটা বেকার কোশ্চেন, কিছু নেই কোশ্চেনের অ্যান্সারের মধ্যে, কোশ্চেনের মধ্যে অ্যান্সার ঢুকিয়ে দিয়েছে। বলছে তুই যখন অঙ্ক করতে, এত ভাবতে হবে না, এই কোশ্চেন দেখে ভাবতে হবে না, স্যালারি যখন অঙ্ক করতে ডিএ যেই টাকাটা দিত মনে পড়ছে, ডিএ যেই টাকাটা দিত, সেই টাকাটা তুই গুণ করে বা ডাইরেক্ট বাইরের ঘরে লিখতি, ডিএ থেকে কিছু বাদ দিতি কোনদিন? ডিএ যা থাকতো তাই বলা হতো, আরে যা থাকতো তাই বলা যাবে, ফুললি ট্যাক্সেবল, ফুললি ট্যাক্সেবল তো 35,000 টাকাই হবে।
বেকার দিয়েছে, গভর্নমেন্ট হোক আর নন গভর্নমেন্ট হোক, 35,000 হবে অ্যান্সার। পরীক্ষা আগের দিন তাদের সেই কোশ্চেনটা তাদের রেসপন্স জানাবে। নেক্সট কোশ্চেন কি বলে দেখ, বলছে হুইচ অফ দ্য ফলোইং কনসিডার্ড অ্যাজ পারকিউসিভ। পারকিউসিভ শিখিয়েছিলাম মনে পড়ে, যদি কোনো রকমের কোনো এক্সট্রা বেনিফিট পায় মালিকের কাছ থেকে, মালিকের কাছে কোনো রকম অতিরিক্ত সুযোগ সুবিধা, স্যালারি ওয়েজেস অ্যালাউন্সেস এইগুলো ছাড়া যদি কোনো রকম অতিরিক্ত সুযোগ সুবিধা পায়, তাকে বলা হয় কি? প্রথম বলছে ওভার টাইম। তো ওভার টাইম তো আমার মানে না ওই হকের টাকা, তো ওটা তো পাবোই ওভার টাইম। ওভার টাইম আমি এক্সট্রা কাজ করছি, ওভার টাইম তো দেবেই আমাকে, ঠিক আছে, এটা কোনো এক্সট্রা বেনিফিটের মধ্যে পড়ে না। তারা বলেছে সি পয়েন্টটা পড়ি, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স। আমি কি বলেছি, পারফেক্ট কাকে বলে? যদি মালিকের কাছ থেকে এক্সট্রা বেনিফিট পাই, স্যালারি, তারপর বোনাস, কমিশন, তারপর অ্যালাউন্স, এইগুলো ছাড়া, তাহলে অ্যালাউন্সও তো আমি পাওয়ার কথা, তাহলে এটাও হবে না। তাহলে এডুকেশন এক্সপেন্সেস অফ দ্য চিলড্রেনের এডুকেশন খরচ অফ দ্য এমপ্লয়ি ইজ রিএম্বার্সড বাই দ্য এমপ্লয়ার। মানে মালিক এমপ্লয়িকে বলে যায় তোমার ছেলে মেয়ের পড়াশোনার খরচা তুমি করে দাও, পরে আমার থেকে নিয়ে নাও, এটাকে কি বলে? এটাকে তো এক্সট্রা বেনিফিট বলে, এটাকে বলে এক্সট্রা বেনিফিট। এটা হবে কারেক্ট অ্যান্সার। এই হলো দেখ 2022 পেপারটা দেখিস কি ছিল, বলছে সোর্স অফ ইনকাম কাকে বলে, বলছে অ্যাসেসমেন্ট ইয়ার কাকে বলে। তো সোজা কোশ্চেন কি দেবে, বলছে বলো 19-20 অ্যাসেসমেন্ট ইয়ার কত হবে, বল 19-20 অ্যাসেসমেন্ট ইয়ার কত হবে? 20-21। তো বলছে হোয়াট ডু মিন বাই পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, ভারতীয় বংশোদ্ভূত বলতে কি বোঝায়? সুন্দর করে লেখা আছে। নন রেসিডেন্ট কি? পারকিউজ কাকে বলে? এই মতো বললাম। ট্যাক্সেবিলিটি অফ ডিআরএস অ্যালাউন্সেস রিসিভ, ডিআরএস অ্যালাউন্স যদি পাস তার ট্যাক্সেবিলিটি কি হয়? ফুল। স্যালারি কাকে বলে? তো বলছে স্পেসিফাইড এমপ্লয়ি কাকে বলে? স্পেসিফাইড এমপ্লয়ি, ঠিক আছে, স্পেসিফাইড এমপ্লয়ি না 3টে কন্ডিশন ছিল জানিস, তাকে কোনো একটা কোম্পানির ডিরেক্টর হতে হবে, ঠিক আছে, কোনো কোম্পানি তার অ্যানুয়াল ইনকাম 50,000 টাকা হতে হবে, আর একটা ছিল হচ্ছে কি, দুটো পয়েন্ট বললাম স্পেসিফাইড এমপ্লয়ি, আর একটা পয়েন্ট হচ্ছে 20% মালিকানা থাকতে হবে, ঠিক আছে, কোনো কোম্পানি। এই গেল কোশ্চেন। এবার 23 সাল দেখ, 22 সালটা খুব ডিটেলসে অ্যানালাইসিস করলাম, 23 সালটা এতটা সময় নিয়ে নষ্ট করবো না, আমি তাড়াতাড়ি বলেছি 23 সালটা। 23 সালটা দেখ কি বলছে, 23 সালের কোশ্চেন পেপারে কি এসেছিল, বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কস্ট ইউনিট অফ কেমিক্যাল ইন্ডাস্ট্রি। কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে কোন কস্ট ইউনিট ইউজ করা হয়? গ্যালন, কিলোগ্রাম? কেমিক্যালে কখনোই কিলোগ্রাম হবে না। তারপর কিউবিক ফিট হবে না, কিউবিক মিটার হবে না, এটা হবে গ্যালন, ঠিক আছে, কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে। তারা বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ আ প্রোডাকশন কস্ট সেন্টার, কোনটা এর মধ্যে কোনটা প্রোডাকশন কস্ট সেন্টার? প্রোডাকশন কস্ট সেন্টারের উদাহরণ কোনটা এখানে? মেশিন শপ। নেক্সট বলছে হুইচ অর্গানাইজেশন মেনলি মেনটেন দ্য কস্ট অ্যাকাউন্টিং সিস্টেম, কোন অর্গানাইজেশন মেনলি কস্ট অ্যাকাউন্টিং সিস্টেমটা মেনটেন করে? কোন অর্গানাইজেশন, ঠিক আছে, কোন অর্গানাইজেশন? কস্ট মানে আরে কস্টিংটা করে কারা? কোন অর্গানাইজেশন? নর্মাল কথা বলেছে, এমন কোন অর্গানাইজেশন আছে, এমন কোন কোম্পানি আছে, দেখ মানে কোন অর্গানাইজেশন আছে যারা হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং মেনটেন করে? কস্টিং করে কি? কস্টিং তাদের করতেই হবে, সেই সমস্ত অর্গানাইজেশন কস্টিং করতেই হবে যারা ম্যানুফ্যাকচারিং করে, তো এখানে ম্যানুফ্যাকচারিং কোনো অপশন দিয়েছে না, প্রোডাকশনটা হয়ে যাবে তখন। নেক্সট কি বলেছে দেখ, একটা এত ইজি অঙ্ক দিয়েছে, কস্ট অফ 200 ইউনিটের খরচা বলে 400 টাকা। দেখি করা যায় নাকি? 200 ইউনিটের খরচা বলেছে কত, এটা ইউনিট আর এখানে খরচা, 200 ইউনিটের খরচা বলে 400, ঠিক আছে তো। তারপর 400 ইউনিটের খরচা বলেছে কত টাকা? 600 টাকা। আর 600 ইউনিটের খরচা কত বলেছে বল? 800 টাকা। বলছে বলো, আমাকে জানতে যে বলছে এটা বলো কি ধরনের খরচ, এটা কি ফিক্সড কস্ট, এটা কি ভেরিয়েবল কস্ট, নাকি সেমি ভেরিয়েবল কস্ট? দেখ ফিক্সড কস্ট কাকে বলে? ফিক্সড কস্ট কাকে বলে? সব কটা খরচা সেম হবে, ফিক্সড কস্ট না। স্যার ভেরিয়েবল কস্ট কাকে বলে? ধর তুই 400 কে 200 দিয়ে ভাগ কর, কত হচ্ছে? 2। কত হচ্ছে 400 কে 200 দিয়ে ভাগ করলে? 2। ধর এখানটার প্রথম
এক একটা ইউনিটের খরচা কত করে 2 টাকা করে হচ্ছে। তাহলে এখানে 400 কেজি 2 দিয়ে গুণ করে তাহলে কত হবে? এখানে 800 হওয়া উচিত। 800 হয়েছে। তারপর 600 কে 2 দিয়ে গুণ করলে 1200 হওয়া উচিত, হয়েছে না? যদি এখানে ধর ভালো করে এখানে দেখাচ্ছি কস্ট, এখানে 400, তারপর ধর এখানে ধর 800, আর এখানে ধর 1200 হতো, যদি এরকম থাকতো তখন হতো ভেরিয়েবল কস্ট। হয়েছে এটা? ফিক্স কস্ট হলে কি হতো? ফিক্স কস্ট হলে দেখ, এটা হচ্ছে ভেরিয়েবল কস্ট, যদি হতো তখন এটাও হতো। ফিক্স কস্ট যদি হতো তখন কি হতো? 400, 400, 400। তাহলে ফিক্স কস্ট হলো না, ভেরিয়েবল কস্ট হলো না। তাহলে কি হতে পারে এটা? বুঝেছিস নাকি বুঝিস ব্যাপারটা? ফিক্সড কস্ট কাকে বলে? আমি কিছুক্ষণ আগেই বোঝালাম কিন্তু 22-এ যখন শুরু করলো পেপারটা। ফিক্সড কস্ট কাকে বলে? প্রতিটা অ্যামাউন্ট, প্রতিটা ইউনিটের অ্যামাউন্ট সমান হবে। প্রতি ইউনিটের অ্যামাউন্ট সমান হয়েছে, তাহলে কি ফিক্সড কস্ট হচ্ছে? না। ভেরিয়েবল কস্ট পার ইউনিট সেম হয়, ভেরিয়েবল কস্টে পার ইউনিট সেম হবে। দেখ 200-র খরচা কত? 400 টাকা, তাহলে একে কত? 2 টাকা। হুম। তাহলে 400-র খরচা কত টাকা? 600 টাকা। তাহলে পার ইউনিট কত হচ্ছে? 600 কে 400 দিয়ে ভাগ করলে 1.5 টাকা হয়, তাহলে সেম হচ্ছে। 2 হলো তারপর 1.5 সেম হচ্ছে। তাহলে ফিক্সড হলো না ভেরিয়েবল, তাহলে কি হচ্ছে? সেমি ভেরিয়েবল। বোঝা গেল কি বললাম? এটাকে বলে সেমি ভেরিয়েবল কস্ট। বলছে হুইচ অফ দ্য ফলোইং কস্ট ইজ ডাইরেক্ট লেবার কস্ট? এর মধ্যে কোনটা? আমি কিছুক্ষণ আগের পেজেই উদাহরণ দিলাম, ডাইরেক্ট লেবারের উদাহরণ। আগের দেখ 22 সালে কি এসেছিল? একটা ইনডাইরেক্ট লেবারের উদাহরণ দাও, আর 23-এ কি এসছে? ডাইরেক্ট লেবারের উদাহরণ দাও। তা ডাইরেক্ট লেবারের উদাহরণ কি হচ্ছে? বলছে ওয়েজেস অফ মেশিন অপারেটর, স্যালারি অফ অ্যাকাউন্টেন্ট, স্যালারি অফ স্টোর কিপার, স্যালারি অফ সেলসম্যান। দেখ কি বলেছে। আরে ভাই, ডাইরেক্ট ওয়েজেস কাকে বলে? যারা সরাসরি প্রোডাকশন করে তাদেরকে যে ওয়েজেস দেওয়া হয় তাকে বলে ডাইরেক্ট লেবার। ঠিক আছে? দেখবি তার ফ্যাক্টরিতে দেখবি অনেকে মেশিন চালায়। কি চালায়? ধর সাপোজ ধর একটা ইয়ে তৈরি হচ্ছে, ধর কোনো টি শার্ট তৈরি করছে, টি শার্ট তৈরি করার একটা ফ্যাক্টরি। তাহলে ওই টি শার্টটার যে লেবার, যে ওয়ার্কার তৈরি করছে মেশিনের মধ্যে, সে তো ডাইরেক্টলি ওই তো কাজ করছে পুরো। ওকে কি ওয়েজেস দেবে? ওকে ডাইরেক্ট ওয়েজেস দেবে। তাহলে এখানে কি হবে? ওয়েজেস অফ মেশিন অপারেটর, অর্থাৎ যে মেশিন চালাচ্ছে তার যে ওয়েজেস, সেটা ডাইরেক্ট ওয়েজেস। কিন্তু এখানে কি বলেছে? অ্যাকাউন্টেন্ট, ওই ধর ওই কোম্পানিতে এখানে অ্যাকাউন্টেন্ট চাকরি করে, তাকে যে ওয়েজেস দেওয়া হচ্ছে সেটা কি ডাইরেক্ট ওয়েজেস? ও কি প্রোডাকশন করছে? না স্যার। তারপর স্টোর কিপার, গোডাউন যে দেখাশোনা করে, ও কি প্রোডাকশন করে নাকি গোডাউনটা দেখাশোনা করে? তাহলে ওকে যে ওয়েজেস, এটাও ইনডাইরেক্ট ওয়েজেস। তারপর স্যালারি অফ সেলসম্যান, আরে সেলসম্যান মার্কেটে যে প্রোডাক্টটা বেরোলো, মার্কেটে ঘুরে ঘুরে বেচবে, যে সেলসম্যান যারা থাকে, তো কি ডাইরেক্ট ওয়েজেস? ডাইরেক্ট ওয়েজেস কাকে বলে? যে সরাসরি প্রোডাকশনের সঙ্গে যুক্ত। তাহলে এইগুলো উদাহরণ কি হলো? ইনডাইরেক্ট ওয়েজেস। বুঝতে পারলি কি বললাম? স্যালারি টেন্ডার। তাহলে কি হবে? ওয়েজেস অফ মেশিন অপারেটর। নেক্সট বলছে ওভারহেড কস্ট অ্যাডেড উইথ প্রাইম কস্ট। বলছে আমরা অঙ্ক করেছি কস্ট শিটে, বলছে প্রাইম কস্টের সঙ্গে যদি তুই ওভারহেড যোগ করিস, ওভারহেড ওভারহেড বলতে কিন্তু 3 ধরনের ওভারহেড। একটা ফ্যাক্টরি আছে, একটা অ্যাডমিনিস্ট্রেশন আছে, একটা সেলিং, সব ওভারহেড। তাহলে প্রাইম কস্টের সঙ্গে তিনটেই ওভারহেড যোগ করিস, তাকে কি বলে? টোটাল কস্ট। তাকে টোটাল কস্ট বলে। কি বলে? তাকে টোটাল কস্ট। ঠিক আছে তো? প্রাইম কস্টের সঙ্গে তিনটেই ওভারহেড যোগ করলে তাকে কি বলে? প্রাইম কস্ট। ফ্যাক্টরি ওভারহেড, তারপর হচ্ছে তোর ফ্যাক্টরি ওভারহেড, তারপরে অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড, ঠিক আছে, আর সেলিং ওভারহেড। সবকটা তিনটে ওভারহেড যদি যোগ করিস তাহলে টোটাল কস্ট বলে, অবশ্যই টোটাল কস্ট বলে। কিন্তু যদি বলে প্রাইম কস্টের সঙ্গে, এটা টোটাল কস্টই লিখতে পারিস। কিন্তু হয়তো বইতে হয়তো এটা মনে হয় প্রোডাকশন কস্ট দিয়েছে, বইতে প্রোডাকশন কস্ট দিয়েছে। এই বইতে এটা প্রোডাকশন কস্ট দিয়েছে, বাট আমার টোটাল কস্ট ওভারহেড বলেছিল। ওভারহেড মানে তিনটে ওভারহেড। এবার দেখ, মনে পড়ে আগের পেজে একটা অঙ্ক করালাম, দেখ সেই দিয়েছে আবার সেরকম টাইপ দিয়ে কস্ট আর সেল। দেখ 7-এরটা দেখ, নিয়ে যেতে পারবি এটা। কস্ট আর সেল, সেলের উপর কত পার্সেন্ট বলেছে বল? 16.2-3। 16.2-3 মানে জানিস? বলতে পারবি 16.2-3 মানে কত? 16.2-3 মানে কত? 3 × 48, 2 50, 50/3, তাই তো? 50/3 তো। এবার পার্সেন্টেজ বলেছে, মানে নিচে 100 গুণ হবে। তাহলে 50-কে 100 দিয়ে কাটলে কত হলো? 2 হলো। তাহলে কত হচ্ছে? 1/6। এটা আমি বললাম দেখ আমি তো করে দেখালাম 1/6। অনেকের মুখস্থ থাকে 16.2-3-কে 1/6 বলে। তাহলে 1/6 কার উপর বলেছে? সেলের উপর। তো সেলের উপর 1/6 হলে কষ্টের উপর কত হয়? কিছুক্ষণ আগে বললাম, 1 কমবে, মানে 1/5 হবে। 1/5 এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 20%। তাহলে দেখলি প্রতি বছর 33 যাবে নাকি? দেখ এবার 16.2, 16.2-3 দিয়েছে। তাহলে বুঝতে পারলি ব্যাপারটা?
আর আমি বলো পরীক্ষাতে কি কি পার্সেন্টেজ দেবে, বেসিক্যালি এটাই দিতে পারে, তোকে বলতে পারে কি কি পার্সেন্টেজ বলতে পারে, হয় 20% বলবে, নাহলে 25% বলবে, 33 বলবে, আর না হলে 16.2-3%। এই চারটের বাইরে কোনো পার্সেন্টেজ বলবে না, এই চারটের মধ্যেই বলবে। খুব কঠিন হবে তাহলে বলবে। ঠিক আছে, কোনোটাই কোনো কঠিন না। যাই হোক, এবার হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য নর্মাল লস, এর মধ্যে কোনটা স্বাভাবিক ক্ষতি, তোর কি মনে হচ্ছে কোনটা স্বাভাবিক ক্ষতি? নর্মাল লস বলেছে, নর্মাল লস, নর্মাল লস কাকে বলে জানিস তো? তুই ব্যবসা করছিস, তোর একটা লস হচ্ছে, ঠিক সেম লস তোর পাশের দোকানেও হচ্ছে, তাকে নর্মাল লস বলে। বুঝিস কি বললাম? স্যার আগুন লাগা, তুই বলিস স্যার আগুন লাগা, আরে আজ তোর দোকানে আগুন লেগে তার দুটো দোকানে পরে আগুন লাগার কথা আছে? আজকে তোর দোকানে যদি আগুন লাগে পাশের দোকানে আগুন লাগার কোনো কথা আছে? আজকে তোর দোকানে চুরি হয়ে যাবে পাশের দোকানে চুরি হবে কোনো কথা আছে? এগুলো মাথায় রাখতে হবে। দেখ প্রথম পয়েন্ট কি বলেছে, স্যার পিলফারেজ, বলছে কি সাধারণ চুরি, ধর আজকে তোর দোকানে চুরি হয়ে যাবে পরের দোকানে চুরি, মানে পাশের দোকানে চুরি হওয়ার কথা আছে না? তারা বলেছে কি অ্যাক্সিডেন্টাল লস, দুর্ঘটনা ঘটেছে, দুর্ঘটনা ঘটেছে, আজকে তোর দোকানে অ্যাক্সিডেন্ট হয়েছে বলে পাশের দোকানে অ্যাক্সিডেন্ট কথা আছে? কোনো কথা নেই। এগুলোকে কি বলে, এগুলোকে অ্যাবনর্মাল লস বলে। তারপর কি বলেছে, লস ডিউ টু এভাপোরেশন, এটা হতে পারে, এটা হতে পারে, আজ তোর দোকানেও এভাপোরেশন হয়েছে পাশের দোকানেও এভাপোরেশন হতে পারে, ঠিক আছে, এভাপোরেশন হতে পারে, ঠিক আছে তো, এভাপোরেশন, এভাপোরেশন মানে বাষ্পীভূত হয়ে যাওয়া, বাষ্পীভূত তোর দোকানেও হতে পারে পাশের দোকানেও হতে পারে। যেমন ধর আমি তো অনেক কিছু উদাহরণ দিয়েছিলাম, যেমন ধর একটা উদাহরণ দিয়েছিলাম, ধর আজকে তুই দেখ, এই ধর তোর চায়ের দোকান আছে, আমি উদাহরণ দিয়েছিলাম, তোর চায়ের দোকান আছে, শুনলি তো, তোর একটা চায়ের দোকান আছে, তুই তো চায়ের দোকান চা করার সময় ধর মনে হয় জল দিয়েছিলি, ধর সাপোজ ধর তুই 1 লিটার জল দিয়েছিলি, এই 1 লিটার জল দিয়েছিলি, আর ধর সাপোজ ধর তুই 1 লিটার দুধ দিয়েছিলি, 1 লিটার জল আর 1 লিটার দুধ দিয়েছিলি, তো 2 লিটার চা হওয়ার কথা, কিন্তু চা কি, হ্যাঁ বল, আমি বলছি সাপোজ একটা এক্সাম্পল বলছি, আমি সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, এত কনফিউশনে যাওয়ার দরকার নেই, জানি 1 লিটার জল দিলে 1 লিটার দুধ দিতে হবে, ঠিক আছে, এইসব নিয়ে আমি আলোচনা করছি না। তো 1 লিটার জল দিয়েছি, 1 লিটার দুধ দিয়েছিস, তো সাপোজ ধর তুই ভেবেছিলি 2 লিটার চা বের করতে হবে, 2 লিটার চা তো হবে না, তো ওটা কি হবে, আস্তে আস্তে ধর কমে যাবে চাটা, ধর আমি মানলাম ধর তোর 1.5 লিটার বা একটু বেশি, কত 1-1-2 তো মানে 1.5 লিটার বা তার চেয়ে একটু বেশি হবে। এইটাই যদি পাশের দোকানকে দিস, পুরো তাই হবে, সবার দোকানেই তাই হয়, সবার দোকানেই তাই হয়, বুঝতে পারলি তো? এইরকম লসটা সবার হয়, যেই লস সবার হয় সবাইকে বিয়ার করতে হয়, তাকে বলে নর্মাল লস, ঠিক আছে তো? তাহলে এই এভাপোরেশন সবার ক্ষেত্রেই হবে, এটাকে বলে নর্মাল লস। আরে তুই দেখিস বাড়িতে ন্যাপথলি বাড়িতে রাখলে দেখি জামা কাপড়ের মধ্যে দেয়, দেখবি আস্তে আস্তে নিভে যায় না, ওয়েট কমে যায় না? আজকে তোর বাড়িতে উবে যাচ্ছে, তার মানে আমার বাড়িতে রাখলেও তো উবে যাবে, এটা সবার বাড়িতেই তো হবে এই লসটা, এটাকে নর্মাল লস বলে, ঠিক আছে? তাহলে এখানে কারেক্ট আনসার কি হবে, লস ডিউ টু এভাপোরেশন। নেক্সট দেখ একটা অঙ্ক, ইওকিউ দিয়ে 4,000 আর অ্যানুয়াল কনজাম্পশন দিয়ে 20,000, নাম্বার অফ অর্ডার কত? এটা আর বলতে হবে? তুই একবার বাজারে গিয়ে 4,000 মাল তুলে নিয়ে আসছিস, তোর বছরে 20,000 মাল লাগে, বাজারে কবার যেতে হবে? 4,000 এত ভাবতে হবে না, এত ভাবলে আনসার হয় না, এত ভাবলে আনসার হবে না। তুই একবার বাজারে গিয়ে 4,000 মাল নিয়ে আসছিস, তোকে তোর মাল লাগবে 20,000, কবার বাজারে যেতে হবে বছরে? 5 বার, 20,000-কে 4,000 দিয়ে ভাগ করে দে, 5 বার হবে আনসার। নেক্সট বলেছে দ্য পার্সন রেসপন্সিবল ফর স্টোরিং অ্যান্ড ইস্যু অফ র মেটেরিয়াল ইজ কল্ড, ঠিক আছে, তো একে কি বলে, কোন পার্সন রেসপন্সিবল স্টোরিং অ্যান্ড ইস্যু, মানে র মেটেরিয়াল যে স্টোর হবে ইস্যু হবে তার জন্য কোন পার্সন রেসপন্সিবল? স্টোর কিপার, কারেক্ট অ্যান্সার হবে স্টোর কিপার। তাহলে যে ম্যাটেরিয়াল কন্ট্রোল ইজ আ সিস্টেমেটিক কন্ট্রোল, ঠিক আছে, ম্যাটেরিয়াল কন্ট্রোল হচ্ছে ইজ আ সিস্টেমেটিক কন্ট্রোল, তাহলে এটাকে কি অ্যান্সার বলা হবে? বলছে কাঁচামাল নিয়ন্ত্রণ হলো কাঁচামাল সংগ্রহ, কাঁচামাল মজুত, কাঁচামাল ব্যবহার, সব কটি, তাহলে প্রকিউরমেন্ট অফ ম্যাটেরিয়াল, স্টোরেজ অফ ম্যাটেরিয়াল, ইউজেজ অফ ম্যাটেরিয়াল, কারেক্ট অ্যান্সার হবে অল অফ দিস। তো যে ফ্রেশ অর্ডার অফ পারচেস ইজ গিভেন হোয়েন স্টক লেভেল রিচ, ঠিক আছে, নতুন কাঁচামাল ক্রয়ের নির্দেশ দেওয়া তখন যখন মজুদের স্তর কোথায় পৌঁছায়, এটা রিঅর্ডার লেভেলে, ঠিক আছে তো? তারা বলছে শর্ট টাইপ অ্যান্সার বলেছে কিছু কিছু, বলছে দুটো ডিসঅ্যাডভান্টেজ লিখতে বলেছে কস্ট অ্যাকাউন্টিং এর, ভালো কোশ্চেন দিয়েছে। এখন তুই বলি স্যার আমি এই কোশ্চেন যদি পড়ে না যেতাম, আরে তোর তো লং কোশ্চেন পড়া থাকবে কস্ট অ্যাকাউন্টিং এর ডিসঅ্যাডভান্টেজ, তো ওখান থেকে দুটো পয়েন্ট তুলে দিবি, হয়ে গেল অ্যান্সার। বলছে কস্ট ইউনিট কাকে বলে,
যেমন এই কোশ্চেনটা দেখ, এই কস্ট অ্যাকাউন্টিং এর ডিসঅ্যাডভান্টেজ আগের বছর যারা পড়ে গেছিল ওদের কাছে এই কোশ্চেনটা কমন ছিল না। এই কোশ্চেনটা কিন্তু ওদের কাছে কমন ছিল না, কিন্তু এর সাথে অরে কস্ট ইউনিট এটা কমন ছিল। এবার এই কস্ট অ্যাকাউন্টিং এর ডিসঅ্যাডভান্টেজ কমন নাও থাকে তবু লিখতে হবে। স্যার কি করে লিখতে পারবে? কারণ তাদের 4 নম্বরের পুরো কোশ্চেন দিয়েছিলাম আমি, তো ওটা পড়া থাকলে লিখে দেবে। ওভারহেড কাকে বলে? বলছে দুটো এক্সাম্পল লেখো সেই ভেরিয়েবল ওভারহেড। ঠিক আছে, বলছে তখন দুটো এক্সাম্পল লেখো সেই ভেরিয়েবল ওভারহেড। বলতে পারবি? লিখে রাখতে পারিস পাশে সেই ভেরিয়েবল ওভারহেড দুটো এক্সাম্পল, একটা যে টেলিফোন খরচা আর একটা যে সেলসম্যান রেমুনারেশন। কি কি বললাম বল? কি বললাম? টেলিফোন খরচা আর একটা সেলসম্যান রেমুনারেশন লিখে রাখতে পারিস। টেলিফোন খরচা আর একটা সেলসম্যান রেমুনারেশন। একটা যে টেলিফোন এক্সপেন্সেস, টেলিফোন এক্সপেন্সেস আর একটা সেলসম্যান রেমুনারেশন। ঠিক আছে তো? বলছি এরপর সাঙ্ক কস্ট কাকে বলে? তো বলছে মিনিমাম স্টক লেভেল কাকে বলে? তো বলছে ম্যাটেরিয়াল টার্নওভার রেশিওর ফর্মুলা জানতে চাইছে। ম্যাটেরিয়াল টার্নওভার রেশিওর ফর্মুলা জানতে চাইছে। ঠিক আছে তো? কি হবে ফর্মুলা? উপরে কোশ্চেন মার্ক, নিচে অ্যাভারেজ স্টক অফ ম্যাটেরিয়াল। স্যার ফর্মুলাটা কি হবে উপরে? উপরেই তো জানতে চাইছে কি হবে। উপরে লেখ ম্যাটেরিয়াল কনজিউম, উপরে হবে ম্যাটেরিয়াল কনজিউম। লিখলাম ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল কনজিউমকে অ্যাভারেজ স্টক অফ ম্যাটেরিয়াল দিয়ে ভাগ করলে তাকে বলে ম্যাটেরিয়াল টার্নওভার রেশিও। বলছে লিড টাইম কাকে বলে? তারা বলছে স্টোর লেজার কাকে বলে। তো সোজা সোজা কোশ্চেন দিয়েছিল। ঠিক আছে, এবার ট্যাক্সেশনটা বলছি শেষ হয়ে যাবে এরপরে। মেটেরিয়াল কনজিউম করতে বলতে অরেটটা না? হ্যাঁ, 4-এর আরেকটা এই ওপর শূন্যস্থান পূরণ যেটা ছিল। এবার ট্যাক্সেশন বলছি, দেখ শোন কি বলেছে। বলছে অ্যাজ পার সেকশন 2 সাবসেকশন এ। ঠিক আছে, 2 সাবসেকশন এ আস্তে 2 সাবসেকশন এ অফ দ্য অ্যাসেসমেন্ট ইয়ার, সরি 2 সাবসেকশন এ, ঠিক আছে, অফ দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট। ঠিক আছে, তারপর বলছে দ্য ট্যাক্স পেড ফর দ্য ইয়ার ইজ নোন এজ। বলছে 1961 সালে আয়কর আইনের 2-এর এ ধারা অনুযায়ী যে বছরে কর প্রদান করা হয়। ঠিক আছে, যে বছরে কর, আচ্ছা যে বছরে তুই ট্যাক্সটা দিস সেই বছরটাকে কি বলে? অ্যাসেসমেন্ট ইয়ারে ট্যাক্স দিই আমরা, অ্যাসেসমেন্টের ট্যাক্স দিই। প্রিভিয়াস ইয়ার ট্যাক্স দিস, হ্যাঁ আমরা যে বছরে ট্যাক্স দিই তাকে কি বলা হয়? অ্যাসেসমেন্ট ইয়ার। কিন্তু এখানে কোশ্চেন পেপারে যে সেকশনটা দিয়েছে ভুল দেওয়া আছে। সেকশন 2A না, সেকশনটা কি ছিল? অ্যাসেসমেন্ট ইয়ার সেকশন কত ছিল? 2(9), সেকশন 2 সাবসেকশন 9। 2A হবে না, সেকশন 2 সাবসেকশন 9। ঠিক আছে তো? তাহলে কারেক্ট অ্যান্সার হবে অ্যাসেসমেন্ট ইয়ার। ইনকাম ট্যাক্স ইন ইন্ডিয়া ইজ ইম্পোজড। ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স কে ইম্পোজ করতে পারে? ইনকাম ট্যাক্স কে চার্জ করতে পারে? ইনকাম ট্যাক্স চার্জ করার ক্ষমতা কার হাতে জানিস? সেন্ট্রাল গভর্নমেন্ট ইনকাম ট্যাক্স নেই, স্টেট নয়। তাহলে হুইচ অফ দ্য ফলোইং ইজ রিগার্ডেড অ্যাজ ইনডাইরেক্ট ট্যাক্স? এর মধ্যে কোনটা ইনডাইরেক্ট ট্যাক্স এর মধ্যে পড়ে? ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে কোনটা পড়ে বলতে পারবি? দেখ, ওয়েল ট্যাক্স যদিও এখন উঠে গেছে, এটা ডাইরেক্ট ট্যাক্স। ওয়েল ট্যাক্স হয় ডাইরেক্ট ট্যাক্স। প্রফেশনাল ট্যাক্স এটাও ডাইরেক্ট ট্যাক্স। ইনকাম ট্যাক্সও ডাইরেক্ট ট্যাক্স। তাহলে ইনডাইরেক্ট ট্যাক্স কোনটা? এক্সাইজ ডিউটি। এক্সাইজ ডিউটি আরো উদাহরণ লিখে রাখতে পারিস তোর জিএসটি। জিএসটিও কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্স। 22 সালে একটা অঙ্ক কোশ্চেন দিয়েছিল, বলছিল কি ক্যালকাটা ইউনিভার্সিটি কোন পার্সেন্টের মধ্যে পড়ে? এখানে কি দিয়েছে? কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন। দেখ কত সুন্দর ইজি। তা কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন কিসের মধ্যে পড়ে? কিছুক্ষণ আগেই বলছিলাম আগের পেজে, লোকাল অথরিটি। লোকাল অথরিটি। এবার ধর তোরা যে লোকালে থাকিস, তোরা যে লোকালে থাকিস, শুনছিস তো? তোরা যে লোকালে থাকিস, এবার তোর তোদের পরীক্ষার কোশ্চেন তো স্কুল করবে, তো তোদের কিন্তু তোদের কেমন কোশ্চেন দিতে পারে? তো বলতে পারে সাউথ দমদম মিউনিসিপালিটি। ঠিক আছে তো? তোদের বলতে পারে সাউথ দমদম মিউনিসিপালিটি। ঠিক আছে তো? সাউথ দমদম মিউনিসিপালিটিটা কি বলবে? লোকাল অথরিটি। ঠিক আছে তো? যে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অফ দ্য ইন্ডিভিজুয়াল ইজ অ্যাসার্টেন অন দ্য বেসিস অফ। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস আমরা কিসের উপর বেস করে আমরা রেসিডেন্সিয়াল অঙ্কগুলো করি? কি দরকার হয়? রেসিডেন্সিয়াল স্ট্যাটাস যখন তুই করতি টোটাল ইনকাম নিতে,
না। টোটাল ইনকামের সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। এজ নীতি না। নাম্বার অফ ডেজ স্টে ইন ইন্ডিয়া ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার, প্রিভিয়াস ইয়ারে ওই ব্যক্তি কতদিন ভারতে ছিল সেটাই দেখতো, এটাই আমরা দেখতাম নাম্বার অফ ডেজ স্টে ইন ইন্ডিয়া ডিউরিং দ্য প্রিভিয়াস। তুই ভাব না কি অপশন করে দেখ, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস করার সময় কখনো ইনকাম দেখতামই না, ওর বয়স দেখতাম নাকি। আমার রেসিডেন্সিয়াল স্ট্যাটাস মানে কি, সে আমার ভারতবর্ষে আবাসিক কি আবাসিক নয়, রেসিডেন্ট কি রেসিডেন্ট, এটা জানার জন্য কি দেখতাম, আমার ভারতে কতদিন ছিল। ইফ আ ফরেন কোম্পানি ইজ কন্ট্রোল ফ্রম ইন্ডিয়া, ঠিক আছে, ফরেন কোম্পানি কন্ট্রোল হচ্ছে কোথা থেকে বল, ফরেন কোম্পানি কি বলেছে, ইন্ডিয়া। ফরেন কোম্পানি কন্ট্রোল হচ্ছে ইন্ডিয়া থেকে, ঠিক আছে। দেন ইটস ইনকাম ফ্রম বিজনেস উইল বি ট্যাক্সেবল, কাদের জন্য ট্যাক্সেবল হবে, শুধুমাত্র শুধুমাত্র কন্ট্রোল হচ্ছে ফ্রম ইন্ডিয়া থেকে, তাহলে বল অ্যান্সারটা কি হবে, এটার অ্যান্সার বল দেখ, কিছুক্ষণ আগে বলেছিলাম। আমি বলেছিলাম যদি কন্ট্রোল হয় ইন্ডিয়া থেকে তাহলে দুজনের জন্যই ট্যাক্সেবল, রেসিডেন্ট অরিজিন রেসিডেন্ট আর পার্টনার অরিজিন দুজনের জন্য ট্যাক্সেবল, সি হবে। পেনশন রিসিভ ফ্রম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে ভারত সরকারের কাছ থেকে তুই পেনশন পাচ্ছিস, ইজ ট্যাক্সেবল ইন ইন্ডিয়া, দ্য ইন্ডিভিজুয়াল ইজ, সবাই, সবাই মানে অর্ডিনারি, নট অর্ডিনারি আর নন রেসিডেন্ট, এখানে কি দিয়েছে অল অফ দিস। তা বলছে এটা অঙ্ক দিয়েছে, মিস্টার সেন পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, কি আছে ও কিন্তু ইন্ডিয়ান অরিজিন আছে, কি বলছে ওই ইন্ডিয়ান অরিজিন, ইন্ডিয়ান অরিজিন মানে বুঝতে পারছিস, ইন্ডিয়ান অরিজিন মানে জানি ভারতীয় বংশোদ্ভূত, ঠিক আছে তো। কেম টু ভিজিট ইন ইন্ডিয়া, ও ভারতে ঘুরতে এসছে, ও ভারতে ঘুরতে এসে 70 দিনের জন্য, ঠিক আছে, 70 দিনের জন্য ঘুরতে এসছে। ইন দ্য প্রিভিয়াস ইয়ার 21-22, ইন দ্য প্রিভিয়াস ইয়ার 21-22, ঠিক আছে, তার মানে ও ভারতে ঘুরতে এসছে প্রিভিয়াস ইয়ার 21-22-এ ভারতে 70 দিন ছিল। অ্যান্ড অলসো কেম টু ভিজিট ইন্ডিয়া 365 ডেজ ইন প্রিসিডিং 4 প্রিভিয়াস, এবং লাস্ট 4 বছরে মোট 365 দিন ছিল। বলছে বলো হিজ রেসিডেন্ট স্ট্যাটাস ইন ইন্ডিয়া 21, সে কি রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট, ঠিক আছে, রেসিডেন্ট পার্টনার অর্ডিনারি রেসিডেন্ট, ঠিক আছে তো, নন রেসিডেন্ট নান অফ দিস, তো কি হবে অ্যান্সার, বলি কোশ্চেন অ্যান্সারটা কি হবে, তো এবার তো বোঝালাম রেসিডেন্ট স্ট্যাটাসটা, অ্যান্সারটা কি হতে পারে, একজন ইন্ডিয়ান অরিজিন ভারতে 70 দিনের জন্য ঘুরতে এসছে, ঠিক আছে, কেম টু ভিজিট ইন্ডিয়া ফর 70 ডেজ দ্য প্রিভিয়াস ইয়ার 21-22, ঠিক আছে, অ্যান্ড অলসো কেম টু ভিজিট ইন্ডিয়া ফর 365 ডেজ ইন প্রিসিডিং 4 প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে তো। বলছে হিজ রেসিডেন্স ইন ইন্ডিয়া প্রিভিয়াস ইয়ার কত হবে, দেখ আমরা কি শিখেছিলাম, রেসিডেন্ট তো বটেই, কি এটা তো রেসিডেন্ট তো হচ্ছেই, আচ্ছা দেখ এটা একটু ভুল বললাম, রেসিডেন্ট হবে না, এটা নন রেসিডেন্ট হবে, কারণটা বলছি শোন, ইন্ডিয়ান অরিজিনের রুল ছিল, ইন্ডিয়ান অরিজিনের রুল ছিল, যদি তোমার ইন্ডিয়ান অরিজিন হয় না তখন দেখতে হবে, দেখ রুল ছিল, রুলটা কি ছিল ওখানে, দেখ কেসটা বলে দিচ্ছি তোদের, কেসটা তোরা বইও খুলে দেখতে পারিস, ইন্ডিয়ান অরিজিনের রুলটা কি ছিল, ইন্ডিয়ান অরিজিন যদি থাকে তার রুলটা কি ছিল একটু পড়ে নে, তাহলে খুব ইজিলি হবে, এটা নন রেসিডেন্ট হবে অ্যান্সারটা। অর্থাৎ তোকে এটা পড়তে হবে 60 দিনের কেস কোথায় কোথায় অ্যাপ্লাই হয় না, ওটা লেখা ছিল 60 দিন কোথায় কোথায় অ্যাপ্লাই হয় না। এই তো নাও, ফোনে ফেলবো। দেখ অনেক জায়গায় লেখা ছিল, হ্যাঁ, তারপরে
क्वेश्चन से नाम कैसे স্যার না আমি বলছি এমনি আমি রুলটা বলেছি, একটু রুলটা শোন। রুলটা বলছে কোনো ইন্ডিয়ান সিটিজেন চাকরি করতে মানে এমপ্লয়মেন্ট পারপাসে, ঠিক আছে, কি বললাম, এমপ্লয়মেন্ট পারপাসে বা ওই শিপিং যারা জাহাজে থাকে, ঠিক আছে, তো তারা যদি চাকরির উদ্দেশ্যে বা শিপিং এ থাকে, এরকম যদি ভারতের বাইরে পাড়ি দেয়, তাদের সেক্ষেত্রে 60 দিনটা বাড়িয়ে ওটাকে 182 দিন ধরা হয়। 60 দিন বাড়িয়ে তাদেরকে কত ধরা হয়? 182 দিন ধরা হয় পূর্ববর্তী বছরে। রেসিডেন্ট বলবো কি বলবো না, পূর্ববর্তী বছরে কতদিন থাকতে হবে? মিনিমাম 182 দিন থাকতে হবে। আর কি বলছে, এবার যদি কোনো পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন থাকে, যেটা ভারতীয় বংশোদ্ভূত, ঠিক আছে, সেক্ষেত্রেও কিন্তু 60 দিনটা ধরা হয় না, ঠিক আছে, ওটাও 7 দিনটা বাড়ানো হয়েছে, ঠিক আছে। 60 দিনের বদলে সেক্ষেত্রে কতদিন করা হয়েছে? এখন তো রুল হয়েছে 60 দিনের বদলে ওটা হচ্ছে 120 দিন হয়েছে, ঠিক আছে। 60 দিনটা বাড়িয়ে 120 দিন করা হয়েছে। পূর্ববর্তী বছরে মিনিমাম 100 দিন থাকতে, মানে কি বলেছে কোশ্চেনটা কি, মানে পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন মানে ভারতীয় বংশোদ্ভূত, তোরাও জানতি রেসিডেন্ট হওয়ার রুলটা কি, এমনি রুল কি জানতি? বলছি স্যার প্রিভিয়াস ইয়ারে মিনিমাম তো 60 দিন থাকতে হবে, মিনিমাম 60 দিন, এবং লাস্ট 4 বছর 3 দিন থাকতে হবে, অর্থাৎ এই 60 দিনটা কত হয়েছে? 120 দিন হয়েছে, ঠিক আছে তো। বলছে পূর্ববর্তী বছরে, ঠিক আছে তো, দেখ মন দিয়ে শুনবি, ইন্ডিয়ান অরিজিন যদি 182 দিন থাকে তাহলে তো সে রেসিডেন্ট। প্রিভিয়াস যদি 120 দিন থাকতে না পারে তখন রুল কি শিখেছিলি? 60 দিন, অর্থাৎ 60 দিনটা এখন ওটা বাড়িয়ে কত হয়েছে? 120 দিন। 120 দিন মিনিমাম থাকতেই হবে, ঠিক আছে। তাহলে এই যে মিস্টার সেন প্রিভিয়াস ইয়ারে ওকে 120 দিন ছিল? কতদিন ছিল? তাহলে কি ওকে কি বলবো? নন রেসিডেন্ট। বুঝতে পারলি ব্যাপারটা? এটা একটু মানে ক্রিটিক্যাল, এটা এক্সেপশনাল কেস ছিল, এটা ছিল এক্সেপশনাল কেস। আর এই জন্য দেখ বলে দিয়েছিল ইন্ডিয়ান অরিজিন লিখে দিয়েছিল। কি লিখেছিল? ইন্ডিয়ান অরিজিন হলে, দেখ ভালো করে শুনে, ইন্ডিয়ান অরিজিন হলে যেটা আমাদের আগে 60 ছিল 60টাকে বাড়িয়ে 120 করা হয়েছে, সেটা 120, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। কিন্তু যদি এমপ্লয়মেন্ট চাকরি করতে ভারতের বাইরে কেউ যায়, সেক্ষেত্রে 60-এর কোনো প্রশ্নই উঠছে না, ডাইরেক্ট 182, একটাই হবে 182। তো এইগুলো তোকে খেয়াল রাখতে হবে। বলছে হাউস দেন অ্যালাউন্সেস এইচআরে, যে এইচআরে পড়েছিলি তো, আমি বারবার বলেছিলাম তো, একটা কথা বারবার বলছি, এইচআরে যখন অঙ্ক করছি না, সেকশন মুখস্থ করবি, সেকশন বলবি না, সেকশন মুখস্থ করতে, এইচআরের সেকশন দেখ কত? 10-13 খুব ইম্পর্টেন্ট সেকশন, 10-13 এটা হবে অ্যান্সার। তো বলছে ইফ দ্য রেন্টেড রেসিডেন্সিয়াল হাউস ইজ সিচুয়েটেড ইন দিল্লি, তুই একটা বাড়ি ভাড়া নিয়েছিস কোথায়? দিল্লিতে। 50%। তারপর বলেছে ম্যাক্সিমাম অ্যামাউন্ট টু বি এক্সেপ্টেড ফ্রম হাউস রেন্ট অ্যালাউন্সেস ইজ ড্যাট অফ স্যালারি। আর আমি কি বলেছিলাম, মেট্রো সিটিতে তুমি বাড়ি ভাড়া, মেট্রো সিটি যদি থাকো তাহলে ম্যাক্সিমাম কত পার্সেন্ট ছাড় পাবে? মেট্রো সিটি হলে 50%। আর মেট্রো সিটির নাম কি ছিল? 4টে ছিল, কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই। তাহলে এখানে কি হবে? 50%। ডিভিডেন্ড আর্ন ফ্রম ফরেন কোম্পানি থেকে যদি ডিভিডেন্ড পাস, তাহলে এটা কি হয়? ট্যাক্সেবল। আমি একটা ভালো কথা বলে দিচ্ছি, তুই ডিভিডেন্ডটি ফরেন থেকে পা বা ইন্ডিয়া থেকে পা, ম্যাটার করে না। তুই ফরেন থেকে পা বা ইন্ডিয়া থেকে পা, কোনো ম্যাটার করে না, ঠিক আছে। তুই ডিভিডেন্ড ফরেন থেকে পা বা ইন্ডিয়া থেকে পা, কোনো ম্যাটার করে না, ফুললি ট্যাক্সেবল, ফুললি ট্যাক্সেবল। পার্টনার স্যালারি ফ্রম পার্টনারশিপ ফার্ম থেকে পার্টনাররা যে স্যালারি পায়, ঠিক আছে, ওটা ট্যাক্সেবল আন্ডার কোন হেডে হয়? ওটা কোন হেডে হয়? পার্টনারশিপ ফার্ম থেকে পার্টনাররা যে স্যালারি পায়, এটা কোন হেডে হয়? ইনকাম ফ্রম স্যালারি, ইনকাম ফ্রম আদার সোর্স, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন, নান অফ দিস। তো বলতে হবে, চেষ্টা কর। ইনকাম ফ্রম ঠিক আছে তো, ইনকাম ফ্রম আদার সোর্স নয়। দেখ ভালো করে শোন, ইনকাম ফ্রম স্যালারি থেকে কোনটা আসবে? তাহলে কেউ যদি চাকরি করে, আমি বলছি ইনকাম ফ্রম স্যালারিতে কি আসবে? এখানে ইনকাম ফ্রম স্যালারিতে মালিকের সাথে কর্মচারীর সম্পর্ক, কার কার সম্পর্ক বল? মালিকের সাথে কর্মচারী, মানে এমপ্লয়ার এমপ্লয়ি রিলেশন, তাহলে আসবে ইনকাম ফ্রম স্যালারিতে। ইনকাম ফ্রম আদার সোর্স, অন্যান্য ইনকাম আসে এখানে, ঠিক আছে তো। আর ইনকাম ফ্রম ক্যাপিটাল, অ্যাকচুয়ালি এটা রুল আছে, পার্টনারশিপ ফার্ম থেকে পার্টনার যে স্যালারি পায় সেটা কোন হেডে আসে জানিস তো? আমি বলে দিচ্ছি, পিজিবিপি, পিজিবিপি, ঠিক আছে তো। কি বললাম? পিজিবিপি,
প্রফিট গেইন বিজনেস প্রফেশন, হেডটার নাম কি বললাম? প্রফিট গেইন বিজনেস প্রফেশন। পার্টনারশিপ ফার্ম থেকে পার্টনার যে স্যালারি পায় সেটা কোন এটা আসে? পিজি, প্রফিট গেইন বিজনেস প্রফেশন, বা তুই ইনকাম ফ্রম বিজনেসও বলতে পারিস। ঠিক আছে তো? তো এখানে কি হবে? এখানে কারেক্ট অ্যান্সার কি হবে? নান অফ দিস। শর্ট কোশ্চেন কি বলেছিল? এসএসসি কাকে বলে? প্রিভিয়াস ইয়ার কাকে বলে? বলছে বেসিক প্রিন্সিপাল অফ, মানে মেন প্রিন্সিপালটা কি? রেসিডেন্ট স্ট্যাটাসের। তাহলে সিটিজেনের সঙ্গে রেসিডেন্ট স্ট্যাটাসের পার্থক্য ক্লাসে সব করানো জিনিস। তাহলে হোয়াট ডু বলছে পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন কাকে বলে? তারপর বলেছে ইনকাম ফ্রম সেল অফ ওয়াইল্ড গ্রাস। ওয়াইল্ড গ্রাস মানে বুঝিস তো? দেখ ওই মানে নিজে থেকে সেল অফ হুইচ গ্রো স্পন্টেনিয়াসলি অ্যান্ড এগ্রিকালচার ইনকাম। ঠিক আছে, নিজে থেকে কোনো একটা ঘাস ফাস জন্ম নিয়েছে, নিজে থেকে। দেখবি বাড়ির বাইরে দেখবি অনেক অনেক ঘাস হয়, তুই কি ঘাসটাকে পুঁতেছিস? সেটা নিজে থেকেই হয়ে গেছে। তা ওইগুলো পেছিয়ে যদি কোনো টাকা পাওয়া যায় ওটাকে এগ্রিকালচার ইনকাম বলে না, ওটাকে নন এগ্রিকালচার ইনকাম, ওটাকে নন এগ্রিকালচার ইনকাম বলে। ঠিক আছে, তারপর বলেছে স্টেট দ্য এক্সামশন লিমিট চিলড্রেন, কিছুক্ষণ আগে আগের পেজেই বলে দিয়েছি, ছিল না তো বলেছিলাম চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সের লিমিট কত হয়? দুজনের জন্য, ম্যাক্সিমাম দুজনের জন্য 100 টাকা করে প্রতি মাসে। তো ডেলি অ্যালাউন্স রিসিভড বাই অ্যান এমএলএ ট্যাক্স ইন ইন্ডিয়া, এমএলএ যদি কোনো ডেলি অ্যালাউন্স পায়, ঠিক আছে, এটা কি ভারতে করযোগ্য হয়? ঠিক আছে, এটা বলতে হবে। ঠিক আছে তো? তো এখানে কি বলছে? এটা ট্যাক্সেবল নয়, নট ট্যাক্সেবল। নেক্সট বলেছে কি, গিভ টু এক্সাম্পল অফ ইনকাম হুইচ আর এক্সেম্পট ফ্রম ট্যাক্স। বলছে এমন দুটো ইনকামের নাম লেখো যেগুলো এক্সেম্পট ফ্রম ট্যাক্স। দুটো ইনকামের নাম বলো, বহু ইনকাম আছে, বহু ইনকাম আছে, বহু ইনকাম আছে, এমন দুটো ইনকামের নাম বলে যেটা এক্সেম্পট ফ্রম ট্যাক্স। লিখে নে, এটা অ্যান্সার লিখে নে, অ্যান্সার লিখে নে, এটার অ্যান্সারটা বলছি লিখে নে। শেয়ার অফ প্রফিট, লাস্টেরটা, হ্যাঁ 6-এরটা। শেয়ার অফ প্রফিট, লেখ শেয়ার অফ প্রফিট, শেয়ার অফ প্রফিট ফর্ম আ পার্টনারশিপ ফার্ম, ফর্ম আ পার্টনারশিপ ফার্ম, শেয়ার অফ প্রফিট ফর্ম আ পার্টনারশিপ ফার্ম। ঠিক আছে, সেকশনটা কি? আন্ডার সেকশন 10 সাবসেকশন 2A। দেখ আর একটা কি, ডেলি অ্যালাউন্স টু এমপি অ্যান্ড এমএলএ, ডেলি অ্যালাউন্স টু এমপি অ্যান্ড এমএলএ, এমপি আর এমএলএ ডেলি অ্যালাউন্স, এটাও কিছুক্ষণ আগেই তো আগের কোশ্চেনে ছিল অ্যান্সার, ওই কোশ্চেনে ধরে তুলে দিলাম। এমপি আর দেখ কি লেখা ছিল, এই যে এখানে বলেছিল ডেলি অ্যালাউন্সেস বাই অ্যান এমএলএ, এমএলএ কে যে ডেলি অ্যালাউন্স দেওয়া হয় ট্যাক্সেবল ইন ইন্ডিয়া না, এটাও তো এর মধ্যে চলে আসছে। ডেলি অ্যালাউন্সেস টু এমপি অ্যান্ড এমএলএ, এর সেকশনটা লেখ আন্ডার সেকশন 10 সাবসেকশন 17, ব্যাস শেষ হয়ে গেল। এই ছিল কোশ্চেনের অ্যান্সার, এই ছিল কোশ্চেনের অ্যান্সার। দুটো পেজ করে দিলাম, 22-23 বাকি ছিল, 22-23 করে দিলাম। আর 14 থেকে 19 আমি লিঙ্কটা পাঠিয়ে দিই। ডেলি অ্যালাউন্সেস টু এমপি অ্যান্ড এমএলএ আন্ডার সেকশন 10 সাবসেকশন 17।